তো আমরা গত লেসনে যেটা জানতে পেরেছি যে আসলে ডিজাইন এলিমেন্টসগুলা কি এবং কি ডিজাইন এলিমেন্টগুলো আসলে কিভাবে ব্যবহার করতে হয় বা একটা ডিজাইন করতে কি কি জিনিসগুলা লাগে একটা ডিজাইন করার জন্য সেগুলোকে বলা হয় ডিজাইন এলিমেন্টস। তো এই এলিমেন্টসগুলো আসলে কিভাবে আহ, কোথায় ব্যবহার করতে হয় সেটার যে নিয়ম আছে সেটা হলো ডিজাইন প্রিন্সিপাল। তো আমরা যদি ডিজাইন প্রিন্সিপাল বা ডিজাইনের রুলস যদি মেনটেন করে ডিজাইন না করি তাহলে একটা ডিজাইন কখনোই পারফেক্ট হবে না বা একটা আদর্শ ডিজাইন হবে না। একটা ভালো ডিজাইন করতে গেলে বা ডিজাইন যদি কোয়ালিটিফুল বা মিনিংফুল যদি ডিজাইন করতে যান তাহলে অবশ্যই আপনাকে ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী ডিজাইন করতে হবে। আর ডিজাইনের মূল মন্ত্রই হলো ডিজাইন প্রিন্সিপাল এবং কি ডিজাইনের এলিমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। ডিজাইন এলিমেন্টস এবং কি ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে যদি আপনার ভালো একটা ধারণা থাকে বা আপনি যদি ব্যবহার করতে জানেন তাহলে কিন্তু আপনার ডিজাইন কোয়ালিটি 100% ইমপ্রুভ হবে, এটুক আমি গ্যারান্টি দিতে পারি। তো ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করে যদি ডিজাইন করেন সেই ডিজাইনটা যদি ক্রিয়েটিভ ডিজাইনও না হয়, সিম্পল যদি ডিজাইনটা হয় তারপরেও সেটা ক্লায়েন্টে অ্যাপ্রুভ করবে বা মাইক্রোস্টক মার্কেটগুলোতে অ্যাপ্রুভ করার সম্ভাবনা অনেকটাই বেশি। আবার ডিজাইনটা অনেক ক্রিয়েটিভ আইডিয়া ক্রিয়েট করছেন বা অনেক এটার মিনিং আছে কিন্তু ডিজাইনটার নিয়ম অনুযায়ী করেন নাই বা রুলস মেনটেন করে ডিজাইন করেন নাই তাহলে কিন্তু ডিজাইনটা রিজেক্ট করবে বিভিন্ন কারণে এবং কি ক্লায়েন্টও এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো ডিজাইন করার সময় অবশ্যই ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করে ডিজাইন করতে হবে, তাহলে আপনার ডিজাইনটা একদম পারফেক্ট হবে। তো ডিজাইন প্রিন্সিপালগুলো কি কি তা আমরা এই লেসনে জানতে পারবো। তো আমরা প্রথমত যেটা জানবো, তো আমি পরবর্তী স্লাইডে চলে যাই। তো ডিজাইন প্রিন্সিপাল মানে হায়ারার্কি প্রিন্সিপাল, এখানে বেশ কয়েকটা আমি যেগুলো কমন এবং কি খুবই ইম্পর্টেন্ট যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো আমি এখানে একটা স্টেপ বাই স্টেপ সাজিয়েছি। তো প্রথমত যেটা খুবই খুবই ডিজাইনের জন্য ইম্পর্টেন্ট, এই মানে কতটা ইম্পর্টেন্ট সেটা পরে বুঝতে পারবেন। তো ডিজাইনের হায়ারার্কি এবং কি ডিজাইনের কন্ট্রাস্ট, তো এই দুইটা খুবই ইম্পর্টেন্ট ডিজাইন করার জন্য এবং কি এই দুইটার জন্য এখানে আমি দুইটাকে আলাদাভাবে একটা করছি, যেমন সাইজ এবং কি কালার, মানে সহজ করে বোঝানোর জন্য। ডিজাইন হায়ারার্কি এবং কি ডিজাইন কন্ট্রাস্ট এই দুইটার জন্য আমি সাইজ এবং কি কালার নিয়ে আলোচনা করব। তারপর ব্যালেন্স বা পজিশন বা প্রপারলি অ্যারেঞ্জমেন্ট এটা নিয়ে আলোচনা করব যে ব্যালেন্সটা কি বা আপনার ডিজাইনে ব্যালেন্স কিভাবে আপনি ক্রিয়েট করবেন। তারপরে অ্যালাইনমেন্ট তো এটা অনেকেই জানেন, তারপর এটা নিয়ে আলোচনা করব যে অ্যালাইনমেন্টগুলো কিভাবে আপনি করলে ডিজাইনটা ভালো হবে এবং কি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পরবর্তী যেটা নিয়ে আলোচনা করব স্পেস, এর আগেও আমি এটা নিয়ে আলোচনা করছি, আজকেও আলোচনা করার চেষ্টা করব। তার পরবর্তী যে স্টেপটা আছে রিপিটেশন এবং কি প্রক্সিমিটি, এই দুটাও অনেক ইম্পর্টেন্ট এবং কি তারপরে যে স্টেপে সেটা হলো রুল অফ থার্ড, ঠিক আছে। তারপরে জেট অথবা এফ প্যাটার্ন এ কীভাবে ডিজাইন করবেন এবং কি মুভমেন্ট বা ফ্লোটা কিভাবে দেখাবেন, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সবচেয়ে যে ডিজাইনের খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ডিজাইনের হায়ারার্কি এবং কি ডিজাইনের কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টটা কিভাবে মেনটেন করবেন বা হায়ারার্কি কিভাবে মেনটেন করবেন সেটা আমি যদি এক্সাম্পল হিসেবে দেখাই, তো আমি ইলাস্ট্রেটরে চলে যাব। তো প্রথমত সাইজ নিয়ে আলোচনা করব, তার পরবর্তীতে কালার নিয়ে আলোচনা করব। তো সাইজের বিষয়টা আমরা জানি। তো এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার ডিজাইনে 3টা স্টেপ হবে, মানে আমি 3টা স্টেপে ডিজাইন করি, অনেকেই 3টা স্টেপে ডিজাইন করে। এটা আপনাকে মনে রাখতে হবে যে ডিজাইন করতে হলে আপনাকে ডিজাইনের ভিতর 3টা স্টেপ ফলো করতে হবে। একটা হলো বড়, আরেকটা হলো মিডিয়াম এবং কি আরেকটা ছোট। এইভাবে আপনাকে ডিজাইনটা সাজাইতে হবে। এখানে সাইজের বিষয়টা এই জন্যই আনছি যে আপনার সাইজটা কিভাবে সাজাবেন। আপনার সাইজটা সাজাইতে হবে একটা ডিজাইনের ভিতর যে একটা বড় থাকবে এবং কি একটা মিডিয়াম থাকবে আর একটা ছোট থাকবে, মানে বড় মাঝারি ছোট, এইভাবে ডিজাইনটাকে সাজাইতে হবে। এটাকে ডিজাইনের হায়ারার্কি বলে। কিভাবে কোনটাকে আপনি আগে দেখাবেন এবং কি কোনটাকে দ্বিতীয় স্টেপে দেখাবেন, কোনটাকে তৃতীয় স্টেপে দেখাবেন, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, যেটা কিভাবে দেখাবেন সেটা সাইজের কারণে দেখাইতে পারেন বা কালারের মাধ্যমে দেখাইতে পারেন বা শেপের মাধ্যমে দেখাইতে পারেন, যে কোনোভাবে আপনি দেখাইতে পারেন। তো আমরা এখানে সাইজের বিষয় নিয়ে আলোচনা করব যে সাইজকে কিভাবে আপনি মেনটেন করবেন একটা ডিজাইনে। তো
তো সাপোজ মনে করেন আপনি এখানে যদি একটা ডিজাইন করেন, সাপোজ মনে করেন যে আমি যদি এখানে ইলিপস টুলটাই নিই, অথবা আমি আমার এখানে একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি, যেমন সাইজ এবং কি স্কেল কি কিভাবে মেনটেন করবেন, মানে ডিজাইনের হাইট কি মেনটেন করার জন্য। তো এখানে দেখতে পারবেন, এখানে আমি এক্সাম্পল হিসেবে সাজিয়েছি যে এখানে দেখেন 3টা রাউন্ড শেপ, এটা বড়, এটাও বড়, এটাও বড়। একজন ইউজার বা আপনি কোনটাকে আগে দেখবেন বা কোনটাকে পরে দেখবেন বা কোনটা এই ডিজাইনের জন্য ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না। তো একটা ডিজাইন এমনভাবে তৈরি করতে হবে, সেই ডিজাইনটা যেন আমি কোনটাকে আগে দেখাবো, কোনটাকে পরে দেখাবো, কোনটাকে লাস্টে দেখাবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী যে এখানে যে একটা ইয়েস নামে একটা অপশন আছে, যেটা সঠিক এবং কি এটা সঠিক না। এখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় আর একটা মাঝারি এবং কি একটা ছোট। আবার এখানে একটা এক্সাম্পল দেখেন যে এটা দুইটাই সমান সমান, যার কারণে কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা আপনার প্রয়োজন বা ইউজার কোনটা আগে দেখবে বা কোনটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু বুঝতে পারতেছেন না। কিন্তু এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাবে বুঝতে পারতেছেন যে এটা একটা মাছ এবং কি মাছের জন্য একটা খাদ্য। বা এখানে আরেকটা বিষয় আছে যে আসলে কোনটা বড় হইতে পারে। একটা মাছ সাধারণত বড় হইতে পারে খাদ্যর তুলনায়, তো সেখানে মিনিং ভাবেও দিতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ডিজাইনে সবসময় মনে রাখবেন যে ডিজাইনে 3টা পার্ট হবে, একটা হবে বড়, মাঝারি, ছোট। আপনি যদি এই জিনিসটা মনে রাখেন, আপনার ডিজাইনটা অটোমেটিকলি আপনার ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ হবে, যেটা আমার ক্ষেত্রে হয়। তো আমি এখানে আরেকটা এক্সাম্পল দেখাই যে আমি যদি এখানে ডিজাইনটা করি, সাপোজ মনে করেন একটা পলিগন টুল নিলাম, তো এটাকে আমি একটা শেপে নিয়ে যাই। এখানে আমি যদি একটা কালার ইউজ করি, তো এটা স্ট্রোক কালারটা অফ করি। সাপোজ মনে করেন এটা একটা কালার ইউজ করলাম, এই জিনিসটাকে আমি একটু বিগ করলাম, মানে একটা বড় করলাম। এখানে আমি একটা পিকচার ইউজ করতে পারি। যদি আমি এখান থেকে একটা পিকচার নিয়ে আসি তাহলে হয়তো বুঝতে পারবেন। তারপরে আমি এটাকে সেকেন্ড হিসেবে ধরলাম, যে আমি শেপটাকে আমি সেকেন্ড হিসেবে ধরলাম। সাপোজ মনে করেন এটা আমার সেকেন্ড শেপ। ওকে, তো আমি আরেকটা থার্ড হিসেবে রাখলাম। আমার লেআউট কিন্তু অটোমেটিকলি সুন্দর হবে যদি আপনার লেআউটটা সুন্দরভাবে সাজাইতে পারেন। আমি এটাকে জাস্ট কেটে দিব। ওকে, তো আমি যদি এখানে একটা ইমেজ ব্যবহার করি, আমি যদি একটা পিকচার এখানে ব্যবহার করি, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে যদি আমি একটা পিকচার ব্যবহার করলাম, সাপোজ মনে করেন এইভাবে একটা পিকচার সাপোজ বোঝাইতেছি। তো এখানে আমি একটা ব্লু কালার ইউজ করি। ওকে, এখানে একটা ব্লু। তো এখানে আমার টাইটেল থাকবে বা যে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে, এবং কি এখানে কোনো অফার বা কোনো আরেকটু এখানে হলো আমার প্রথম থিং থাকবে, প্রথম যে ইম্পর্টেন্ট থাকবে সেটা হলো আমার পিকচার, এবং কি দ্বিতীয় যেটা থাকবে আমার টাইটেল বা আমার যে একটা হেডিং টাইটেল থাকতে পারে বা আমার গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকতে পারে, সেটা এখানে থাকবে, এবং কি তৃতীয় যে বিষয়টা থাকবে এখানে থাকবে। একজন ইউজার খুব সহজেই কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবে যে আমার চোখটা কোথায় যাবে বা আমি কোনটা আগে দেখব কোনটা পরে দেখব। একজন ইউজারকে আপনাকে সহজ করে দিতে হবে যে তুমি ধাপে 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 আমার ডিজাইনটা দেখো। সেটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে হোক, সেটা ফ্লায়ার হইতে পারে, পোস্ট কার্ড হইতে পারে, বিজনেস কার্ড হইতে পারে, বা আপনার ওয়েবসাইট ডিজাইন হইতে পারে, বা মোবাইল অ্যাপ ডিজাইন হইতে পারে। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটাকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে যে আমার ডিজাইনে আমি 3টা স্টেপ রাখবো। একটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথমটা বড়, দ্বিতীয়টা মাঝারি, তৃতীয়টা ছোট। ওকে, তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, আমি বারবার বলতেছি। তো তারপরে আমি আরো কিছু এক্সাম্পল দিব সাইজের বিষয় নিয়ে, তাহলে আপনার স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে আমি যেটা বললাম সেটা আসলে কাজে কর্মে আসলে করে কিনা অন্য অন্য ডিজাইনাররা। তো এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট সেটাকে হাইলাইট করছে, এটা সাইজ দিয়ে বড় করছে, এবং কি তার পরবর্তী 2 নম্বর স্টেপে যেটা দেখবে সেটা হলো লেস, এটা 2 নম্বর হিসেবে দেখাচ্ছে। তৃতীয় যে বিষয়গুলা, তৃতীয় কি এই ডিজাইনের তৃতীয় স্টেপগুলা কি? তৃতীয় স্টেপগুলা হলো এই যে বডি টেক্সট আছে, বডি টেক্সটগুলা তৃতীয় নাম্বার। মানে একটা ডিজাইনে সবসময় 3টা পার্ট হিসেবে ভাগ করে নেবেন। এটা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড মানে লেস যেটা, এবং কি বডি টেক্সটগুলা থার্ড।
তো একটা ডিজাইন খুব রিড করতে কিন্তু খুব সহজ হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রথমটা ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা দেখবে, দ্বিতীয় যেটা এর থেকে আরেকটু কম ইম্পর্টেন্ট সেটা দেখবে, এবং কি তার চেয়ে আরেকটু কম ইম্পর্টেন্ট সেটা একটু পরে দেখবে, এরকম। আমি আরেকটা এক্সাম্পল হিসেবে দেখাই, সেটাও সেম। এখানে মোর টেকনিক যেটা দেখা যাচ্ছে যে টেক্সটটা আছে সেটা কিন্তু হাইলাইট করছে, সেটাকে প্রথমে দেখাবে। মানে এই ডিজাইনে আমি প্রথমে দেখাবো মোর টেকনিক, দ্বিতীয়ত কি দেখাবো, দ্বিতীয়ত দেখাবো ক্লিক হিয়ার, এবং তৃতীয়ত দেখাবো সেটা হলো ফ্রম ফন্ট টু গ্রিড সিস্টেম এক্সপ্লেইনড, এটা দেখাবো। তো এই যে আমি স্টেপ বাই স্টেপ দেখাই 1 2 3, এটা হলো হায়ারার্কি, ডিজাইনের হায়ারার্কি। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ডিজাইনে যদি আপনি সবগুলাই সমান সমান রাখেন, আমি তো এখানে এক্সাম্পল হিসেবে দেখছি, তারপর যদি টেক্সটের ক্ষেত্রে দেখাই যে আমি এখান থেকে যদি একটা টেক্সট নিই, সবগুলা টেক্সট যদি আমি সমান সমান রাখি, তারপরে আমি এখানে আরেকটু বড় করি এটাকে, আমি এখানে হোয়াইট করতে পারি। তো আমি যখন সবগুলাই আমি সমান সমান করব, তখন আমার ইউজার কখনোই বুঝতে পারবে না যে আসলে আমি কোনটা আগে পড়বো বা কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট। যখনই আমি একটা জিনিসকে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ডে নিয়ে যাব, যেমন আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্টের জন্য আমি যদি এটাকে আরেকটু বড় করি এবং কি এটাকে আমি একদম বোল্ড ইউজ করি, আমি যদি এটাকে বোল্ড ইউজ করি, যেটাকে বোল্ড ইউজ করলাম, এবং কি এটা হলো আমার সাব টাইটেল, এটাকে টাইটেল এবং কি এটা সাব টাইটেল, এটাকে আমি সেমি বোল্ড ইউজ করতে পারি। আমি যদি এটাকে সেমি বোল্ড বা মিডিয়াম ইউজ করলাম, এটাকে আমি 14 ইউজ করলাম, এবং কি এটাকে আমি ছোট ইউজ করলাম 9 ইউজ করলাম, বা এটাকে আমি 11 বা 12 ইউজ করতে পারি, তাহলে একটা ইউজার কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে এটা আসলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, স্টেপ বাই স্টেপ তার একটা ফ্লো থাকবে। তাহলে ডিজাইনটা আপনার অ্যাপ্রুভ বা ডিজাইনটা যে রিড করবে সব ক্ষেত্রেই এটা আগাই যাবে আপনার ডিজাইনটা, যতই আপনার ডিজাইন সিম্পল হোক। তো ডিজাইনের এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনটেন করে ডিজাইন করতে হবে। এবং কি অনেকেই আমাকে ওই গত লেসনে জিজ্ঞেস করছিল যে আমি ফন্ট কিভাবে নির্বাচন করব, যে ফন্ট সাইজটা কিভাবে নির্বাচন করব, যে কোনটার জন্য কি ফন্ট ইউজ করব। আসলে এটার কোনো সাইজ স্পেসিফিকভাবে কেউ বলতে পারবে না, কিন্তু প্রিন্ট ডিজাইনের জন্য 6pt মানে 6 পয়েন্ট ইউজ করতে পারবেন সর্বনিম্ন, এবং কি ওয়েবের জন্য 14 ইউজ করতে পারবেন। কিন্তু এখানে আমি যে প্রসেসটা অবলম্বন করি সেটা আপনাকে শেয়ার করি। আমি যদি হেডিংয়ে ইউজ করি, হেডিং থেকে আমি প্যারাগ্রাফের জন্য আমি সেটাকে 3টা ভাগে ভাগ করি। সাপোজ মনে করেন যদি আমি হেডিংয়ে ইউজ করি, আমি যদি ক্যালকুলেটর ইউজ করি, সাপোজ মনে করেন আমি হেডিংয়ের জন্য ইউজ করলাম, ফ্লায়ারের জন্য ধরেন যে আমি 40 ইউজ করলাম, তো এটাকে আমি 3টা ভাগ দিব 13, তার মানে আমি 12 ফন্ট ইউজ করতে পারি আমি প্যারাগ্রাফের জন্য, বা এর থেকে একটু কমও ইউজ করলে করতে পারি। সাব টাইটেলের জন্য আমি এর থেকে কিছুটা আর একটু কম ইউজ করতে পারি, বা 50% যেটা আছে সেটাও ইউজ করতে পারি। তো এইভাবে আমি একটা ভাগ করি যে আমি 3টা স্টেপে যেহেতু আমি দেখাবো, যে আমার ডিজাইনে যেহেতু 3টা স্টেপে দেখাবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তো এইভাবে আমি সেটাকে মেজারমেন্ট করে নিই। তো বডি টেক্সের জন্য আমি যেটা বললাম আমি 3টা ভাগে ভাগ করি, সেই ভাগের ভাগে যেটা পরে তার থেকে কিছু কম বা কখনো বেশিও ইউজ করি। এটা আসলে ডিজাইনের উপর নির্ভর করে। যদি আমার ডিজাইনের স্পেস অনেক কম থাকে তাহলে তো আমাকে অবশ্যই, কন্টেন্ট যদি বেশি থাকে তাহলে তো আমাকে ডিজাইনটা ছোট করে ইউজ করতে হবে, অথবা আমার ডিজাইনের কন্টেন্ট খুবই কম এবং কি অনেক জায়গা আছে, তো তখন তো অবশ্যই আমাকে একটু ফন্ট সাইজটা একটু বড় করে বা গ্যাপ এইভাবে আর কি মেজারমেন্ট করে ইউজ করতে হবে। এটা আসলে টেকনিকভাবে আপনাকে ইউজ করতে হবে যে কখন কিভাবে ইউজ করবেন। তো আমরা পরবর্তী স্লাইডে যদি যাই তাহলে কিছু দেখতে পারবো। এখানে ইম্পর্টেন্ট একটা আছে, এটা হলো আমি যাকে ফলো করি, আমি ডিজাইনের ক্ষেত্রে আমি যে ইউজার আছে আমি তাকে খুব ফলো করি আমার ডিজাইন কেরিয়ারে। তো তার ডিজাইনগুলো আমার খুবই ভালো লাগে। তো তার ডিজাইনের অনেক মিনিং আছে। তো এখানে সে ডিজাইনগুলো করে যে সেগুলো অবশ্যই একটা ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করে ডিজাইন করে, এবং কি তার ডিজাইনগুলো সেলও সবচেয়ে বেশি হয়। তো ডিজাইনটা এখন আপনি দেখতে পাচ্ছেন যে এটা আসলে ইন্টেরিয়র ডিজাইন, এটাকে হেডিং হিসেবে 1 নম্বর দেখাইছে, এবং কি সেকেন্ড হিসেবে যে টেক্সটগুলো দেখাইছে, যেমন এখানে সেকেন্ড হিসেবে এটা দেখাইছে, এবং কি এই লোগোটাকেও সেকেন্ড হিসেবে দেখাইছে, ফার্স্ট স্টেপ এবং কি সেকেন্ড স্টেপ, এবং কি গিভ ইউর হোম এ নিউ লুক এটাও সেকেন্ড হিসেবে দেখাইছে। বাকি যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলা থার্ড স্টেপে দেখাইছে। ঠিক আছে, এখানে আরেকটা এক্সাম্পল আছে যে যেমন এখানে আপনি
যদি ছবির কথা নির্বাচন করেন সেটাকেও 1 নম্বর হিসেবে দেখাইতে পারে, যে এটা 1 নম্বর এবং কি এটা 2 নম্বর এবং কি বাকিগুলা 3 নম্বর। মানে এটা ফার্স্ট এবং কি এই হেডিংটা সেকেন্ড এবং কি বাকি যে কন্টেন্টগুলো আছে এগুলা থার্ড। আবার আপনি যদি বুঝতে চান যে এটাকে ফার্স্ট হিসেবে প্রায়োরিটি দিছে এবং কি এগুলাকে সেকেন্ড, মানে সাব টাইটেলগুলো আছে এগুলা সেকেন্ড প্রায়োরিটি দিছে এবং কি থার্ড হিসেবে তিনি এই যে কন্টেন্টগুলো আছে সার্ভিস কন্টেন্টগুলা সেগুলাকে থার্ড হিসেবে দিয়েছে। তো একটা আছে, মানে ফ্লো সিস্টেম আছে যে একজন ইউজার কোনটার পরে কোনটা দেখবে সেটা আপনার নির্বাচন করে দিতে হবে, যে আমি আমার কন্টেন্ট এইভাবে পড়াইতে চাই বা এইভাবে আমি দেখাইতে চাই যে এটার পরে এটা দেখবে, এটার পরে এটা দেখবে। তাহলে আপনার ডিজাইনটা একদম পারফেক্ট রুলস মেনটেন করা হবে। এক্ষেত্রে আপনার ডিজাইন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং কি ডিজাইনটা কি হবে, ডিজাইনটা আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল হবে। এটা আসলে ডিজাইনের হায়ারকি নিয়ে আলোচনা করলাম, যে আসলে ডিজাইন হায়ারকি বিভিন্ন রকম হইতে পারে, কালার চেঞ্জের মাধ্যমে হইতে পারে, তিনটা ভাবে কালারও চেঞ্জ করতে পারেন, অথবা আপনার শেপের মাধ্যমে হইতে পারে, বিভিন্নভাবে হইতে পারে। তো বেশিরভাগ সাইজের ভিতর বেশি হয়। তো আমরা পরবর্তী যে ইম্পর্টেন্ট যে প্রিন্সিপাল আছে যেটা কন্ট্রাস্ট, সেটা নিয়ে আলোচনা করব এবং কি কন্ট্রাস্টের ক্ষেত্রে কালার নিয়ে আলোচনা করব, যেহেতু হায়ারকির বিষয়টা সাইজ নিয়ে আলোচনা করলাম, এবং কি কন্ট্রাস্টের বিষয়টা কালার নিয়ে আলোচনা করব। তো আসলে কন্ট্রাস্টটা আসলে কালার নিয়ে আসলে কিভাবে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড দেখাবেন, এখানেও সেম। ওখানে যেমন সাইজের বিষয়টা ফার্স্ট সেকেন্ড থার্ড, তেমনিভাবে কন্ট্রাস্টের বিষয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে আপনি দেখাইলে আপনার ডিজাইনটা খুবই সুন্দর হবে। তো এখানে দেখেন যে আসলে এখানে আমি কিছু এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। যদি আপনার এখানে যে একটা শেপ আছে, শেপের যে কালারটা আছে সেই কালারের অনুযায়ী যে টেক্সটগুলো বসাইছে সেমভাবে এখানেও বসাইছে, সেমভাবে এখানেও বসাইছে। এখানে যদি সেমভাবে সবটাই ইউজ করতো তাহলে কিন্তু ডিজাইনটা কোনোটাই সুন্দর হতো না, কোনটাও ভালো লাগতো না। আমি যদি এই দুটাকে একটু ডিলিট করে দেখাই তাহলে এখানে দেখতে পারবেন যে আসলেই কোনোটাই কিন্তু চোখে পড়তো না, মানে ইউজার কোনটা আগে দেখবে সেটা কিন্তু কখনোই সে বুঝতে পারবে না। তো এটা সহজেই এখন বুঝতে পারবে, কারণ এখানে কালার কন্ট্রাস্ট হিসেবে এমনভাবে মেজারমেন্ট করছে যে এটা আমরা প্রথমেই দেখব যে মাঝখানেরটা, এবং কি তারপরে হয়তো আমি বাম সাইডটা দেখবো, এবং কি তারপরে হয়তো আমি ডান সাইডটা দেখবো। মানে তিনটা ভাগে ভাগ করছে, সেটা কালার দিয়ে হোক, সাইজ দিয়ে হোক, যে কোনো ভাবে হোক হইতে পারে। তো কালার দিয়ে কিভাবে আপনার তিনটা ভাগে ভাগ করলো সেটা তো অবশ্যই বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনার ডিজাইন করার সময় অবশ্যই কালার দিয়ে আপনি তিনটা ভাগে ভাগ করবেন, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। তো পরবর্তীতে এখানে আমি যদি দেখাই যে এখানে আপনার যে কন্ট্রাস্টটা করছে, এখানে আসলে একটা টাইপ ফেস এবং কি তার সাথে আরেকটা টেক্সট ইউজ করছে, এবং কি সেটা হলো আপনার স্ক্রিপ্ট টাইপের ফন্ট, এটা দিয়ে আর কি কন্ট্রাস্ট করছে। আসলে কন্ট্রাস্ট বিষয়টা বিভিন্নভাবে হইতে পারে, সেটা সাইজের কারণেও হইতে পারে, সাইজ দিয়েও করতে পারেন, বা কালার দিয়েও করতে পারেন, বা আপনি বিভিন্ন টেক্সট টাইপ দিয়েও করতে পারেন, অথবা আপনি শেপ দিয়েও করতে পারেন, বিভিন্নভাবে করতে পারেন। আপনার কন্ট্রাস্টটা আপনি কিভাবে করবেন বা আলাদা কিভাবে করবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ভিতর আর কি ব্ল্যাক টেক্সটটা বসাইছে আর কি, এবং কি এখানে রেড কি বলে ব্ল্যাকের ভিতর হোয়াইট টেক্সটটা বসাইছে, যার কারণে দুইটাই কিন্তু খুব ইজিলি ভাবে রিড করা যাচ্ছে। আবার এখানে আর কি টাইপ ফেস চেঞ্জ করে আর কি সেটাকে কন্ট্রাস্ট করছে, যেমন এখানে স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করছে, এবং কি আরেকটা অন্য টাইপের ফন্ট ইউজ করছে, এবং কি এখানে কালার একটা হোয়াইট ইউজ করছে আর একটা রেড ইউজ করছে। তো বিভিন্নভাবে কিন্তু কন্ট্রাস্ট করছে, যার কারণে আপনি দুইটা টেক্সটে কিন্তু খুব সহজেই ভাবে রিড করতে পারতেছেন। এবং কি এখানে দেখেন আরেকটা আলটিমেট, এবং কি সানস অ্যান্ড স্ক্রিপ্ট ফন্ট, এবং কি দেখতে পাচ্ছি না শিওর, ফন্ট ডিও। তো এই টেক্সটগুলা আরেকটা কালার ইউজ করছে, এখানে তিনটা কালার ইউজ করার, এটা কিন্তু কালারটা খুব সুন্দর হচ্ছে। আমি কিন্তু এর আগেও বলছি যে কালার ইউজ করার ক্ষেত্রে বা ফন্ট ইউজ করার ক্ষেত্রে তিনটা ফন্ট সর্বোচ্চ ইউজ করতে পারবেন। তো এখানে যেহেতু দুইটা ফন্ট ইউজ করছে এবং কি কালার ইউজ করছে তিনটা, এবং কি তিনটা কালার ইউজ করে খুব সহজেই কিন্তু একটা ডিজাইনের কন্ট্রাস্ট তৈরি করছে, যেটা ডিজাইন যে ইউজার আছে সে কিন্তু খুব সহজেই এটা রিড করতে পারবে, বা এটা একটা সহজে এটা নিতে পারবে আর কি, সহজে পড়তে পারবে, যে কোনোভাবেই হোক, সেটা স্ক্রিনে হোক বা সেটা প্রিন্টের ভাবে হোক। তো
তো পরবর্তী যেটা এক্সাম্পল হিসেবে রেখেছি সেটাও সেম ভাবে যে আসলে কালার কিভাবে কন্ট্রাস্ট করে। এখানে আমি আরেকটু এক্সাম্পল হিসেবে যদি দেখাই যে কন্ট্রাস্ট আপনার শেপ দিয়ে কিভাবে হইতে পারে, শেপ দিয়ে কিভাবে কন্ট্রাস্ট হয়, কন্ট্রাস্ট করবেন। তো এখানে যদি আমি সাপোজ মনে করেন আমি স্কোয়ার শেপ নিলাম অথবা এরকম শেপ নিলাম, তিনটা শেপ নিলাম। তো আমি এই শেপটা যদি আমি একটু রাউন্ড করে দিই তাহলে কিন্তু একটা কন্ট্রাস্ট তৈরি হলো। সর্বপ্রথম হয়তো এটা দেখবে, তারপরে এটা দেখবে, তারপরে এটা দেখতে, অথবা প্রথমে এটা দেখবে, তারপরে এটা দেখবে, তারপরে এটা দেখবে। আমি যখন তিনটাই ইউজ করব সেম, তখন কিন্তু এটার পরার পরে এটা মিস হয়েও এটা কিন্তু যাইতে পারে। মানে একই ধরনের কিছু ইউজ করলে সেটা কিন্তু ব্রেক হয় না, সেটা কিন্তু আপনার চোখ আরেক জায়গায় চলে যাইতে পারে। তো এই জায়গায় আপনি যদি একটু কন্ট্রাস্টটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু অবশ্যই সেটা ইউজারের জন্য খুব সহজ হবে রিড করার জন্য। তারপরে এটা শেপের মাধ্যমে হয়, কালারের কারণে হইতে পারে। কালারের কারণে তো আমি অবশ্যই দেখালাম যে আমি এখানে যদি তিনটা কালার ইউজ করি, সাপোজ মনে করেন মাঝখানেরটা আমি একটু প্রাইমারি কালার ইউজ করলাম, স্ট্রং প্রাইমারি কালার, তাহলে কিন্তু খুব সহজেই সেটা কিন্তু সে এটা করতে পারবে, খুব সহজে কিন্তু এটা বুঝতে পারবে। তেমনিভাবে সাইজের কারণে হইতে পারে, সাইজ তিনটা সাইজের বিষয়টা আছে, আমি সেটা এক্সাম্পল হিসেবে এখানে দেখাই। তো এখানেও ওই যে ডিজাইনার আছে তার ডিজাইনই এখানে রাখছি। তো এখানে আপনি ডিজাইনটা দেখবেন যে এখানে প্রত্যেকটা পার্টকে তারা তিনটা ভাগে ভাগ করছে, প্রত্যেকটা পার্ট। আমি এখানে আরেকটা বিষয় বলবো যে আমি যে ডিজাইনটা করব এই ডিজাইনটা কিন্তু এটা হয়তো 1 2 3 রাখলাম, কিন্তু পরবর্তী আরেকটা বিষয় থাকবে যে আমার পুরো ডিজাইনটা যেন 1 2 3 তে থাকে, এবং কি আমার প্রত্যেকটা পার্ট থাকতে পারে, প্রত্যেকটা পার্টও যেন 1 2 3 তে থাকে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা পার্টই যিনি এইভাবে পড়তে পারে 1 2 3 এইরকম। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখাই যে এখানে যে তিনটা পার্ট দেখাইছে, যে হেডিং এর যে বিষয়টা আছে, হেডিং এর যে টাইটেল আছে, সাবটাইটেল আছে, সেটাকেও কিন্তু তিনটি ভাগে ভাগ করছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো প্রথম যেটা ইওর হেলথ, এটা একটা কালার ইউজ করছে। আমি আবার বলতেছি কন্ট্রাস্ট বিভিন্নভাবে ইউজ করতে পারে, সেটা হতে পারে কালার, শেপ বা অন্য কিছুতে। তো এখানে কালার দিয়ে তিনি আলাদা করছে, যেমন ইওর হেলথ এবং কি ইজ আওয়ার প্রায়োরিটি, এবং কি তৃতীয়ত যে ব্ল্যাক কালার ইউজ করছে সেটা কিন্তু আরেকটা টেক্সট, এটা একটু ছোট করে দিচ্ছে, এবং কি তিনটাকে কিন্তু খুব সুন্দরভাবে হায়ারার্কি করছে এবং কি কন্ট্রাস্ট তৈরি করছে। সেম ভাবে যদি আপনি এখানে দেখেন, এখানে যে বিষয়টা, এখানে একটা কালার ইউজ করছে এবং কি আরেকটা এখানে কালার ইউজ করছে, এখানে আরেকটা কালার ইউজ করছে, এখানে কিন্তু 1 2 3 তিনটা ভাগে ভাগ করছে। আবার এখানে সার্ভিসের ক্ষেত্রে দেখবেন 1 2 3, মানে প্রথমে আইকন দেখাইছে, 2 নম্বরের যে সার্ভিসের নেম সেটা, এবং কি 3 নম্বরে যে সার্ভিস সম্বন্ধে কিছু কথা সেটা বোঝাইছে। সেম ভাবে কিন্তু প্রত্যেকটা পার্টকে তারা 1 2 3 তে নির্বাচন করছে। এবং কি কন্ট্রাস্ট আরেকটা বিষয়, সেটা স্কেল ভাবেও হইতে পারে, যেমন এখানে কন্ট্রাস্টটা যেভাবে তৈরি করছে, এখানে যে ব্যাড কন্ট্রাস্ট যেটা আছে সেটা কিন্তু কোনটা আসলে ইম্পর্টেন্ট সেটা কিন্তু বুঝতে পারতেছে না, এবং কি এখানে যে বাম পাশের যেটা আছে সেটা কি কিন্তু একটা বোল্ড করা হয়েছে। অনেক সময় আমরা ডিজাইনে দেখি, ডিজাইনে করি, কিন্তু আমরা ডিজাইনে কেন করি সেটা কিন্তু আমরা বুঝি না। সাপোজ মনে করেন যে এই লেখাটাকে যদি আমি এটাকে আমরা বোল্ড ইউজ করি, মাঝে মাঝে ইউজ করি না, এটাকে বোল্ড ইউজ করি, এবং কি এটাকে থিন্ট বা লাইট ইউজ করি। কেন করি? এটা কন্ট্রাস্ট তৈরি করার জন্য। অনেক সময় আমরা কি কালারও চেঞ্জ করি, কালার চেঞ্জ করে ইউজ করি। কেন করি? এটা আসলে ডিজাইনের কন্ট্রাস্ট তৈরি করার জন্য। কন্ট্রাস্টটা কিভাবে বাড়ানো যায় তাহলে ডিজাইনটা সুন্দর হবে। তো অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের পার্টকে আপনি তিনটি ভাগে ভাগ করবেন, তাহলে আপনার ডিজাইনটা প্রত্যেকটা পার্ট একজন ইউজার, যে এটা প্রিন্ট ডিজাইন হোক বা ইউআই এর যে ডিজাইন হোক, যে কোনো ডিজাইনই হোক না কেন, সেটা তিনটা ভাগে ভাগ যখন আপনি করবেন তখন ইউজার খুব সহজেই সেটা পড়তে পারবে বা রিড করতে পারবে, বা ডিজাইনটা আপনার তখন ডিজাইনের রুলস মেনটেন করা হবে, এবং কি ডিজাইনটা যে কোনো মার্কেটে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানেও সেম এক্সাম্পল, এটা না বলি মোস্ট ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট এবং কি লেটেস্ট ইম্পর্টেন্ট।
প্রথমটা বোল্ড কালার ইউজ করছে, তারপরটা আরেকটু ডিপ কালার ইউজ করছে, তারপর আরেকটু ডিপ কালার ইউজ করছে। তার মানে এখানে কালার দিয়ে আর কি ডিজাইনের যে কন্ট্রাস্ট আছে সেটাকে ধীরে ধীরে আর কি বুঝাইছে যে কোনটা আমার আগে দরকার, কোনটা পরে, তারপরে কোনটা পরে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো অবশ্যই এটা ডিজাইন করার সময় সবসময় মনে রাখবেন যে সাইজ হোক, শেপ হোক বা কালার হোক, তো আমরা 3টা ভাগে ভাগ করব, 1 2 3। আমার ডিজাইনের জন্য 1 2 3 এরকম থাকে। তাহলে আপনার ডিজাইন প্রত্যেকটা পার্ট যখন এইরকম করবেন তখন ডিজাইনটা এমনিই সুন্দর হয়ে যাবে। আমার ডিজাইনটা যে আমারই অনেক ক্রিয়েটিভ তা না, কিন্তু খুব সহজ কিন্তু ডিজাইন। আমি যদি আমার ডিজাইনের এক্সাম্পল হিসেবে যদি দেখাই, এখানে আমার কিছু ডিজাইন রাখছি আপনাদের জন্য, জাস্ট বোঝানোর জন্য। তো আমার এই ডিজাইনে আমি প্রথমত যেটা বোঝানোর চেষ্টা করছি যে আমি পুরা ডিজাইনের 1 2 3 আমি প্রথমত দেখাবো। ডিজাইনের প্রথম 1 2 হলো প্রথম 1, যেটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিতে চেয়েছি সেটা হলো আমার এই পিকচারটা, যে ফটোগ্রাফি আছে, যে একটা এই ছবিটা, এবং কি দ্বিতীয়ত যেটা দেখাইছি সেটা হলো আমার মেইন যে হেডিং সেটা, এটা, এবং কি তৃতীয়ত যেটা আমি দেখাইছি সেটা হলো এটা, এগুলা, এবং কি এগুলা বাকি সব যত টেক্সট আছে সেগুলা, এটা হলো আমার পুরা ডিজাইনের একটা 1 2 3 ভাগ করছি। এটা 1 এবং কি এটা 2 এবং কি বাকিগুলা 3। বুঝতে পেরেছেন আমার যে আমি কিভাবে ডিজাইনটা করি। তারপরে যে প্রত্যেকটা ভাগ কিভাবে করছি, মানে প্রত্যেকটা অপশনের জন্য আমি কিভাবে 1 2 3 নির্বাচন করছি। এটা হলো আমি কালার দিয়ে করছি, এটা 1 না, এটা প্রথমত আমি এটা 1 রাখছি এবং কি এটাকে 2 রাখছি এবং কি এটাকে 3 রাখছি। সেম ভাবে এটাকেও আমি ভাগ করছি, এটাকে 1 রাখছি, এটাকে 2 রাখছি এবং কি এখানে আরেকটাকে 3 রাখছি, ফ্রম 9 AM টু 4 PM। ওকে, সেম ভাবে এখানেও এটা আইকন কি 1 এবং কি এটাকে 2 এবং কি এটাকে 3। এখানে আপনি দেখবেন এখানেও 1 2 3, এখানেও 1 2 3, এখানেও 1 2 3, মানে প্রত্যেকটাকে, বা এখানে 1 2 এটাকে 3 রাখছি। তো প্রত্যেকটা জিনিসকে বা প্রত্যেকটা পার্টকে আমি আলাদা আলাদাভাবে একটা সেপারেটভাবে ভাগ করছি, যাতে একজন ইউজার একটার পরে একটা, যেমন প্রথমত আমার যে ইউজারটা দেখবে সে অবশ্যই পিকচারটা দেখবে, তারপরে এটা দেখবে, তারপর বাকি যে কন্টেন্টগুলো আছে সে খুব সহজেই সেগুলো রিড করতে পারবে। পরে এক্সাম্পল যদি দেখাই, সেমভাবে এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিছি, সেকেন্ড প্রায়োরিটি এটা, এবং কি থার্ড প্রায়োরিটি যে আছে সেটা হলো শপ নাও, এবং কি বাকিগুলা সেইভাবে আলাদা আলাদাভাবে দিয়েছি। এবং কি প্রত্যেকটা পার্টকে, যেমন এই 3টা পার্টকে এটা হলো 1 এবং কি এটা 2। তো প্রত্যেকটা পার্টকে কিন্তু আমি আলাদা আলাদাভাবে ভাগ করছি। আমি ডিজাইন করার সময় সেটাই করি। আমি আরও কিছু এক্সাম্পল যদি দেখাই, যেমন আমি রেস্টুরেন্টের যদি ফ্লায়ারটা দেখাই, সেটা 1 রাখছি, এবং কি পিকচার সহ যদি বলি যে এটা 1, এবং বাকিগুলাকে 1 2 3 ভাবে সেপারেট করছি। যেমন এখানে এইগুলা মিলে একটা রাখছি, এবং কি এখানে 2 এবং কি 3 এরকম, এবং কি এখানে 1 হইতে পারে, এখানে 2, এরকম ভাবে চিন্তা করে ডিজাইনগুলো করছি যাতে ইউজার খুব সহজেই বুঝতে পারে। এখানেও সেম ভাবে দেখবেন যে এখানে আমি পিকচারকে 1 এবং কি হেডিংকে 2 এবং কি বাকিগুলাকে 3 হিসেবে রাখছি। সেম ভাবে যদি এখানে দেখেন, এখানে আমি এটাকে 1 রাখছি এবং কি এটাকে 2 রাখছি, এবং কি এখানে কালার দিয়ে আমি কিন্তু এটাকে আবার আলাদাভাবে ই করছি। যদি আমি 3টাকে হোয়াইট ইউজ করতাম তাহলে হয়তো আমার এটাকে ডিজাইন কন্ট্রাস্টটা তেমন একটা ভালো লাগতো না, যার কারণে আমি একটা মাঝখানে, যেমন এটা একটা যেন ধাক্কা খায়, এটা পড়ার পরে যেন একটা ধাক্কা খায়, তারপরে যেন আরেকটা পড়তে পারে খুব সহজেই, যার কারণে আমি এখানে 1 2 3 এভাবে বুঝাইছি। তারপরে আমরা পরবর্তী এখানে 3টাকেই আমি হোয়াইট রাখছি। তার পরবর্তী হ্যাঁ, সবগুলো এক্সাম্পল দেওয়া শেষ। তো এইভাবে আমি সেপারেট করি আর কি, আলাদা আলাদা ভাগ করে ডিজাইন করি। আপনি যখন এইভাবে আলাদা আলাদা ভাগ করে ডিজাইন করবেন 1 2 3 ভাবে, বা ডিজাইনের হায়ারার্কি এবং কি ডিজাইন কন্ট্রাস্টটা যখন মেনটেন করে ডিজাইন করবেন, সেটা কালারের ক্ষেত্রে হোক, সেটা ডিজাইনের সাইজের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা খুব সহজেই মিনিংফুল বা আপনার কোয়ালিটিফুল হয়ে যাবে। সাপোজ মনে করেন ডিজাইনে বিভিন্ন পার্ট সমান থাকতে পারে। সাপোজ মনে করেন যে এটা একটা বড়, তারপরে এটাকে একটু ছোট করি, এটা মিডিয়াম, বা এটা যদি আমি সমান সমান রাখি, ধরেন যে একটু হলেও ছোট রাখছি, কিন্তু সেটা কিন্তু একজন ইউজার মিক্সিং হয়ে যাবে, মানে এটা আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে আসলে আমি কোনটা পড়বো। যার কারণে আমাকে একটু ক্লিয়ারলি ভাবে বুঝাই দিতে হবে যে এটা ফার্স্ট এবং কি এটা সেকেন্ড, এবং কি
তারপরে আরো বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকতে পারে, ছোট ছোট এলিমেন্ট থাকতে পারে, ছোট ছোট টেক্সট থাকতে পারে, তাই না, ছোট ছোট অনেক থাকতে পারে। তো সবগুলো আমি প্রথমে এটাই দেখবো, তারপর এটা দেখবো, এবং কি বাকি যে টেক্সট থাকবে, কন্টেন্ট থাকবে, সেগুলো কিন্তু আমি পরবর্তীতে ধীরে ধীরে দেখতে পারবো। তো এইভাবে ডিজাইন করতে হবে। তো এইভাবে কালারের ক্ষেত্রেও আপনি যদি লেখেন যে আমি ডিজিটাল, এখান থেকে আমি ডিজিটাল নিয়ে যেতে পারি। সাপোজ মনে করেন ডিজিটাল, এটাকে আমি এখানে সাপোজ মনে করেন সবগুলা কালার ব্ল্যাক ইউজ করলাম, সেটা যেভাবে ফোকাস হবে। আমি যদি এটাকে সাপোজ মনে করেন যে এটাকে আমি ব্লু ইউজ করলাম, এটাকে ব্লু ইউজ করলাম, তারপরে এটাকে আমি একটু লাইট ব্লু ইউজ করলাম, তারপরে এটাকে আমি হালকা গ্রে ইউজ করলাম, এটাকে আমি এতটা ব্লু ইউজ করব না। তো আমি এটা যতটুক মানে ফোকাস হবে, যতটুক রিড করতে সহজ হবে, তো আমি যদি একটা কালার যদি দিয়ে রাখি তাহলে কিন্তু ডিজাইনটা রিড করতে অনেক কঠিন হয়ে যাবে। ডিজাইনটা রিড করতে কোনটা আগে পড়বো সেটা কিন্তু একটু চোখে আর কি মিক্সিং লাগে, মানে চোখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আসলে কোনটা আগে পড়বো। তো এটা কিন্তু খুব সহজেই পড়তে পারবে, যেমন এটা একটা কালার এবং কি এটা আরেকটা কালার, এটা আরেকটা কালার, তো এটা খুব সহজেই কিন্তু রিড করতে পারবে। তো অবশ্যই ডিজাইনের কালার হোক, সাইজ হোক, বা ডিজাইনের যে বিষয়গুলো আছে, সো 1 2 3 এইভাবে ডিজাইনটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেড়ে যাবে। তো আমরা পরবর্তী যে ডিজাইন প্রিন্সিপাল আছে সেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো ব্যালেন্স বা পজিশন। ব্যালেন্স কি? ব্যালেন্স আমি সেদিন গত যে টিউটোরিয়াল আছে বা ক্লাস আছে সেখানে আমি যেটা বলছি যে আসলে ব্যালেন্স এক ধরনের আসলে মাপ বা ওজন মাপার মতো। তো আপনার এখানেও ডিজাইনটার ওজন মাপতে হবে যে ডিজাইনের ব্যালেন্স ঠিক আছে কিনা। এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে রেখেছি যে ডিজাইনের ব্যালেন্স কিভাবে নির্ভর করবেন। সাপোজ মনে করেন আপনার ডিজাইনে আপনি এক পাশে অনেক কিছু ইউজ করছেন, আরেক পাশে অনেক ফাঁকা। সাপোজ মনে করেন এখানে অনেক কিছু ইউজ করছেন, এবং কি এই পাশে কিছু ইউজ করেন, তাহলে ওই পাশে ফাঁকা থাকলো না, ওই পাশে তো ওজনটা কমে গেল, তাহলে ডিজাইনটা তো আপনার পরিপূর্ণ হইলো না। তো আপনার ডিজাইন করার সময় অবশ্যই আপনার ডিজাইনের ব্যালেন্স মেনটেন করতে হবে, যে আমি এই পাশে যেরকম ইউজ করছি ওই পাশেও সেম ভাবে ইউজ করতে হবে, সেটা অন্য কিছু দিয়ে হোক। মানে এখানে যে আমি এখানে টেক্সট দিয়ে আমি ওজন বাড়াইছি, সেখানে ওখানে আমি একটা শেপ দিয়েও কিন্তু ওজন দিয়ে আমি ডিজাইনের ব্যালেন্সটা কিন্তু সেটাকে সমান করতে পারবো। তো ডিজাইনের ব্যালেন্স যদি আপনার ঠিক না হয় তাহলে কিন্তু ডিজাইন আপনার রিজেক্ট করবে বিভিন্ন মাইক্রোস্টক মার্কেট, এবং কি ডিজাইনের আপনার ক্লায়েন্টও তেমন পছন্দ করবে না, যেমন এক পাশে একরকম থাকবে আরেক পাশে আরেক রকম থাকবে। তো ডিজাইনের ব্যালেন্স কীরকম হয়? ডিজাইনের ব্যালেন্স যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে যেটা দেখাচ্ছে যে এখানে এক পাশে একটা বড় রাউন্ড শেপ নিচ্ছে, এবং কি এখানে অনেকগুলা, এখানে 5টা শেপ নিয়েছে, কিন্তু 5টা শেপ নিলেও এখানে ছোট ছোট যেহেতু শেপ নিয়েছে, যার কারণে এখানে সেই ব্যালেন্সের সাথে সেটা ওজনটা ঠিক আছে। যদি এখানে আরেকটা শেপ এখানে বড় দেওয়া হয় তাহলে কিন্তু এটা হেলে পড়বে, এই পাশে কিন্তু উঠে যাবে। তো সেম ভাবে আপনার ডিজাইনেও আপনি সেইভাবে ডিজাইন করতে হবে যে এক পাশে যদি অন্যরকম ডিজাইনও হয় তারপর আরেক পাশে অন্য কিছু দিয়ে আর কি ডিজাইনের ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে। ডিজাইনের ব্যালেন্স আসলে 3 ধরনের হয়ে থাকে, একটা সিমেট্রিক ব্যালেন্স, আর অ্যাসিমেট্রিক ব্যালেন্স, আর হলো রেডিয়াল ব্যালেন্স। তো সিমেট্রিক যেটা ব্যালেন্স সেটা হলো একদম স্ট্রেট ভাবে হয়ে থাকে সাধারণত, সেগুলা ব্যালেন্স করা খুবই সহজ। সেই ব্যালেন্সগুলো সাধারণত এরকম হয়ে থাকে, আমি এক্সাম্পল হিসেবে দেখাবো। সাধারণত এরকম স্টেপ বাই স্টেপ একটার পরে আরেকটা এরকম হয়ে থাকে। আর যেটা অ্যাসিমেট্রিক ব্যালেন্স সেটা হলো সাধারণত আপনার ফ্রি ফর্ম টাইপের, যে আপনি যেখানে ইচ্ছা সেখানে যে কোনো বস্তু বা যে কোনো এলিমেন্টস রাখতে পারবেন, সে যে কোনো এলিমেন্ট যে কোনো স্থানে রেখে আপনার ডিজাইনের ব্যালেন্সটা নির্ভর করতে হবে। তো এটা একটু ক্রিটিক্যাল, কিন্তু এই ডিজাইনটা কিন্তু ইউনিক হয়। আবার এটা আসলে ব্যালেন্স করাটা খুবই সহজ, কিন্তু এই ডিজাইনটা আবার অনেকটাই ইউনিক কম হয়। তো ডিজাইনে যখন আপনি ইউনিক করতে যাবেন তখন অবশ্যই অ্যাসিমেট্রিক ব্যালেন্স ব্যবহার করতে হবে, এবং কি এখানে ব্যালেন্সটাকে খুব সুন্দরভাবে নির্ভর করতে হবে। যেমন এখানে যেমন ফাঁকা, এখানেও কিন্তু ততটুকুই ফাঁকা। আবার এখানে যেমন একটা রাউন্ড শেপ, এখানেও কিন্তু একটা রাউন্ড শেপ। তো এইভাবে আর কি ব্যালেন্সটা তারা নির্ভর করে যে আসলে
এটা যেহেতু ফ্রি ফর্ম, যেখানে ইচ্ছা সেখানে আপনি নিজের মতো করে বসাইতে পারবেন যে কোনো শেপ টেক্সট। সো ওইভাবে আপনাকে ব্যালেন্স করতে হবে। রেডিয়ালটাও এটা তেমন একটা লাগে না। তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখাই, যেমন সিমেট্রিক ব্যালেন্স সাধারণত এরকম স্টেট হয় এবং কি সিমেট্রিক ব্যালেন্স যে কোনো রকম হতে পারে। যেমন এখানে একটা বড় শেপ এবং কি বড় শেপের ওজনটা ঠিক রাখার জন্য এখানে ছোট ছোট অনেকগুলো শেপ ব্যবহার করছে। এখানে যদি দুইটা শেপ ইউজ করতো ছোট ছোট, তাহলে কিন্তু এই পাশে উঠে যেত, মানে এই পাশে ভার হয়ে যেত, ওজনটা বেড়ে যেত, তখন কিন্তু ডিজাইনটা আপনার ব্যালেন্স ঠিক থাকলো না। সেম ভাবে এখানে দেখেন ব্যালেন্স কিভাবে নির্ভর করছে। এখানে যেহেতু একটা বড় শেপ এবং এখানে একটা ছোট ছোট দুইটা শেপ দিয়ে কিন্তু ব্যালেন্সটা ঠিক করছে। এখানে কিন্তু ব্যালেন্সটা ঠিক হয় না, যেমন ইমব্যালেন্স, এটা কিন্তু ব্যালেন্স ঠিক হয় না। এখানে একটা রাখছে, এখানে রাখছে, এখানে কিন্তু ফাঁকা। এখানে চারপাশেই মোটামুটি জায়গা আছে এবং কি সেটা ওয়েটটা সমান সমান আছে। তো হয়তো এটা আপনি বুঝতে পেরেছেন যে আসলে আপনার ডিজাইনটা ব্যালেন্স কিভাবে করবেন। আমি আবারও বলি, ডিজাইনের সব জায়গায় সবকিছু এলিমেন্ট ঠিকভাবে বসাইতে হবে এবং কি প্রপারলি ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং কি বুঝতে হবে যে আমি এই পাশে একটা বড় একটা পিকচার ব্যবহার করছি, যেহেতু তার মানে এখানে ব্যালেন্সটা খুবই ভারী হয়ে গেছে, তার জন্য আমি ওই পাশে একটু অন্য অন্য কিছু দিয়ে আমার ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে, এরকম ভাবে ডিজাইন করতে হবে। এখানে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, এখানে তো আমি এক্সাম্পল দিলামই সেম টাইপের। যেমন এখানে একটা বড় যেহেতু শেপ ইউজ করছি, স্কোয়ার টাইপের, রাউন্ড স্কোয়ার। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন মিক্সিং টাইপের শেপ ইউজ করছি, কিন্তু তারপরেও কিন্তু ব্যালেন্স নির্ভর করছি। যেমন এখানেও যতটুকু গ্যাপ, এখানেও ততটুকু গ্যাপ, এখানে যতটুকু ভারী, এখানেও কিন্তু ততটুকু ভারী তৈরি করার চেষ্টা করছি, সেটা যে কোনো ভাবে হোক, যে কোনো মাধ্যমেই হোক, যে কোনো শেপে হোক, আমি এখানে ব্যালেন্স ঠিক করছি। সেম ভাবে এখানে দেখেন যে এখানে ব্যালেন্সটা ঠিক হয় না, কারণ এখানে 300 পিক্সেল ইউজ করছে, এখানেও 300 পিক্সেল ইউজ করছে, কিন্তু এই শেপের তুলনায় এই শেপটা একটু ভারী মনে হচ্ছে, এই শেপের তুলনায় এই শেপটা ভারী মনে হচ্ছে, যার কারণে এটা ব্যালেন্সটা হয় নাই। সাইজ কিন্তু সেম, কিন্তু ব্যালেন্স কিন্তু এটা হয় নাই, কারণ এটা এই শেপের চেয়ে এই শেপটা ছোট দেখা যাচ্ছে, দেখে চোখে দেখে মনে হচ্ছে। সেম ভাবে এখানে দেখেন এটাও 300 পিক্সেল, এখানে 330 পিক্সেল ইউজ করা হয়েছে, যার কারণে দুইটাকে সেম রেশিও মনে হচ্ছে। কিন্তু আপনি হয়তো এটা লক্ষ্য করতেছেন কিনা জানি না, কিন্তু এটা ছোট মনে হচ্ছে, সাইজ সেম হইলো এটা কিন্তু দুইটাকে সমান সমান মনে হচ্ছে, যার কারণে এটাকে ব্যালেন্স মনে হচ্ছে। যে আপনি ডিজাইনের যে কোনো জায়গায় সমানভাবে ব্যালেন্স করতে হবে, ডিজাইন যেভাবেই করেন না কেন। তো ডিজাইনের ব্যালেন্স যদি ঠিক থাকে এবং কি ডিজাইনের যদি কন্ট্রাস্ট ঠিক থাকে, ডিজাইনের যদি হায়ারার্কি ঠিক থাকে, তাহলে অবশ্যই ডিজাইন আপনার ভালো হবে এবং কি ডিজাইনটা অনেক সুন্দর হবে, ডিজাইন অ্যাপ্রুভ করবে, এটা আমি আপনাকে মানে আস্থা দিতে পারি। তো পরবর্তী যে বিষয়টা অ্যালাইনমেন্ট, এটা আসলে যারা প্রথমে ডিজাইন করতে চায় বা ডিজাইন শুরু করে, তখন এটা সবাই জানে যে অ্যালাইনমেন্ট এটা দিয়ে শুরু হয়। তো অ্যালাইনমেন্টের সাথে আরেকটা বিষয় আছে যে অ্যালাইনমেন্ট আসলে কি কি ধরনের হয়ে থাকে। অ্যালাইনমেন্ট সাধারণত আপনার লেফট, রাইট এবং কি সেন্টার অ্যালাইন সবসময় বেশি হয়ে থাকে। তো এখানে আমি এক্সাম্পল, এখানে অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই, দেখেন অ্যালাইনমেন্ট ঠিক নাই, এখানে আউট অফ অ্যালাইনমেন্ট, এমনকি এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে, এখানে অ্যালাইনমেন্ট দেখেন একটা ঠিক নাই এবং কি একটা অ্যালাইনমেন্ট ঠিক আছে। তো এখানে অ্যালাইনমেন্ট সাথে আরেকটা অ্যালাইনমেন্টের যে বিষয়টা আছে সেটা হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের সাথে অ্যালাইনমেন্টের খুবই একটু কানেকশন আছে, সেই কানেকশন মেনটেন করে আপনাকে ডিজাইন করতে হবে। ডিজাইন রিজেক্ট হওয়ার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ মনে করেন যে এটা যেহেতু আমি সেন্টার অ্যালাইনমেন্ট করছি, মানে সেন্টার হিসেবে এটা দেখবে, দেখার পর এটা সেন্টার হিসেবে যাবে। তো আমি কি করছি, এই টেক্সটগুলো আমি প্যারাগ্রাফ লেফটে দিচ্ছি, এটা সেম ওইটাই থাক, সমস্যা নাই, কিন্তু এটাকে আমি অ্যালাইন করছি। সাপোজ মনে করেন অ্যালাইন টু আউটপুট দিলাম, তো এটা অ্যালাইন করছি। এটাকে আমি আপাতত একটা লেখা ইউজ করি সাপোজ বোঝানোর জন্য। এই ভুলের কারণে কিন্তু ডিজাইন অনেক সময় রিজেক্ট করে। তো এই ডিজাইনটা কিন্তু আমার সেন্টার ভাবেই পড়বে বা সেন্টার হিসেবে মানে ইউজ হবে, মানে সেন্টার ভাবে যখন কোনো ক্লায়েন্ট বা কেউ যখন এডিট করতে যাবে তখন তো অবশ্যই মনে করবে যে এটা সেন্টার আছে, কিন্তু আমি ডিজাইনটা কিন্তু প্যারাগ্রাফ লেফটে ইউজ করছি এবং কি অ্যালাইনমেন্ট করছি সেন্টারে। যখন ইউজার এটা চেঞ্জ করতে যাবে তখন কিন্তু এটা এই পাশ থেকে চেঞ্জ হবে, সেটা কিন্তু দুই পাশ থেকে চেঞ্জ হলো না।
তো অবশ্যই আপনাকে এটা মনে রাখতে হবে, আমি যদি অ্যালাইনমেন্ট করি লেফটে, তাহলে আমাকে অবশ্যই প্যারাগ্রাফও লেফট ইউজ করতে হবে। আবার যদি আমি অ্যালাইনমেন্ট করি যে আমি ডিজাইনটা অ্যালাইনমেন্টটা আমার সেন্টারের প্রয়োজন, তাহলে অবশ্যই প্যারাগ্রাফ সেন্টার ইউজ করতে হবে। আবার যদি এটাকে আমার লেফটে প্রয়োজন হয় তাহলে লেফটে ইউজ করতে হবে। তো এটাকে অবশ্যই মনে রাখবেন, অ্যালাইনমেন্ট ডিজাইনের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যালাইনমেন্টের জন্য কিন্তু ডিজাইনে অনেক সৌন্দর্য বৃদ্ধি পায়। যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হবে না, বা ডিজাইনের অনেক পরিপূর্ণ প্রকাশ পাবে না। তো ডিজাইনে অবশ্যই অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন, এবং কি অ্যালাইনমেন্ট যখন করবেন তখন অবশ্যই আপনাকে চিন্তা করবেন যে আমি যেহেতু এটা লেফটে অ্যালাইন করছি, তো আমার প্যারাগ্রাফটা কি লেফটে আছে নাকি সেন্টারে বা নাকি অন্য কিছুতে আছে। তো এটা অবশ্যই ফলো করবেন। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অ্যালাইনমেন্ট চলে গেল। তো তারপরে আসি স্পেস। তো আমি অবশ্যই এর আগে যে গত লেসনে ছিল সেটাকে আমি বলছি যে স্পেসটা খুবই ডিজাইনের জন্য গুরুত্বপূর্ণ। তো আপনার ডিজাইনটা যেন নিঃশ্বাস নিতে পারে, ডিজাইনটা যেন অনেক ফাঁকা থাকে। যদি ডিজাইন অনেক কিছু দিয়ে ভরাট করে ফেলেন তাহলে কিন্তু ডিজাইনটা শ্বাস নিতে পারবেন না, সে কিন্তু দম আটকে যাবে। তো ডিজাইনটা অবশ্যই আপনি স্পেস রাখবেন, চারপাশে জায়গা রাখবেন, বা ডিজাইনটা অনেক স্পেস রাখার চেষ্টা করবেন। এটা নতুন করে আমি আর বললাম না। তো ডিজাইনটা অবশ্যই আপনাকে স্পেস রাখতে হবে, ডিজাইনটা যেন দেখতে অনেক ক্লিন হয়। কন্টেন্ট যদি ছোটও করতে হয় কিছুটা, তারপর ডিজাইনটা যেন স্পেস থাকে। তো পরবর্তী যে বিষয়টা সেটা হলো আপনার রিপিটেশন এবং কি প্রক্সিমিটি। এটা খুবই ইম্পর্টেন্ট ডিজাইনের জন্য। আমি গ্রাফিক রিভারে যখন ডিজাইন করি বা ডিজাইনের রুলস তাদের যখন আমি পড়ি, আমি ডিজাইনের রুলসগুলো আমি দেখাবো, সমস্যা নাই। যে গ্রাফিক রিভার তাদের কি কি বলে, গ্রাফিক রিভারের ভিতরে তারা বলছে খুব সুন্দরভাবে বলছে যে ডিজাইনের এডিটেবল থাকতে হবে, ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে। তারপরে ডিজাইনের সবচেয়ে যে বিষয়গুলো তারা তুলে ধরছে সেটা হলো যে ডিজাইনের কন্ট্রাস্ট ঠিক থাকতে হবে। কন্ট্রাস্টটা তারা বলতে কি বুঝাইছে, সাইজটা বুঝাইছে, যেমন সাইজের তারপর হায়ারকি যেটা বুঝাইছে যে 1 2 3, যেমন কোনটা আগে দেখাবো, কোনটা দ্বিতীয়তে দেখাবো, কোনটা পরে দেখাবো, এইভাবে যেন বুঝতে পারি। এবং কি কালার কন্ট্রাস্টটা যেন ওইভাবে ঠিক থাকে। এবং কি তারপরে আরো বলছে যে রিপিটেশন এবং কি প্রক্সিমিটি। তো রিপিটেশনটা কি তখন আমি বুঝতাম না। তো রিপিটেশন সেটা আমি অবশ্যই আপনাকে বলছি যে রিপিটেশন বিভিন্ন রকম হইতে পারে, রিপিটেশন বিভিন্ন ভাবে হইতে পারে। সেটা শেপের মাধ্যমে হইতে পারে, সেটা কালারের মাধ্যমে হইতে পারে, সেটা টাইপ ফেস মানে টেক্সটের মাধ্যমে হইতে পারে, যে কোনো মাধ্যমে হইতে পারে। রিপিটেশন মানে কি, রিপিট করা, একই জিনিস বিভিন্নভাবে রিপিট করা, একই জিনিস বিভিন্ন ওয়েতে রিপিট করা, বা একই জিনিস বারবার রিপিট করা। তো রিপিটেশন করতে হবে। সেটা যদি আমি কিভাবে বলবো, যেমন আপনার ডিজাইনে যদি আপনি কালার নিয়ে কাজ করেন, যেমন রেড এবং কি রেডের সাথে ব্ল্যাক নিয়ে কাজ করলেন, তাহলে অবশ্যই আপনাকে পুরো ডিজাইনটাই রেড এবং কি ব্ল্যাক নিয়ে কাজ করতে হবে। এর ভিতর অন্য কোনো কালার সামান্য কিছু ইউজ করা যাবে না, যেমন একটা জায়গায় আমি অন্য কালার ইউজ করে ফেললাম, তো এটা করা যাবে না। সেম ভাবে আপনি যখন শেপ নিয়ে কাজ করবেন, ধরেন যে আপনি রেক্টেঙ্গেল শেপ নিয়ে করলেন, তো অবশ্যই আপনাকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে ডিজাইনটা করার চেষ্টা করতে হবে, মানে এই ধরনের শেপ নিয়ে কাজ করতে হবে। এই ধরনের মাঝে আবার অন্যরকম আপনি নেচার টাইপের বা অন্য টাইপের শেপ নিয়ে কাজ করলেন, তাহলে কিন্তু সেটা ডিজাইনের যেমন মাধুর্যতা নষ্ট হয়ে যাবে, তেমন কিন্তু রিপিটেশনটাও হবে না। তো অবশ্যই আমি এটা কিন্তু আগেও বলছি যে কালার যেটা নিয়ে কাজ করবেন ওইরকম কালার নিয়ে ইউজ করার চেষ্টা করবেন, এমনকি শেপ যেরকম শেপ নিয়ে, যেমন এখানে আমি শেপটা ইউজ করছি, যেমন আমি আপনাকে সেটা একটা ট্রায়াঙ্গেল টাইপের, যেমন এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে ট্রায়াঙ্গেল নিয়ে, এবং কি এই শেপটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল টাইপের হয়েছে, এবং কি এই শেপটাও ট্রায়াঙ্গেল টাইপের হয়েছে, এবং কি এই শেপটাও ট্রায়াঙ্গেল টাইপের, যেমন এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে। তো আমি ট্রায়াঙ্গেল বা যে কোনো একটা শেপ হোক, যেমন ওই শেপের ওপর নির্ভর করে আপনাকে ডিজাইন করতে হবে। যদি আপনি পলিগন নিয়ে কাজ করেন, যেমন এখানে আমি রাউন্ড টাইপের নিয়ে কাজ করছি, একটু রাউন্ড নিয়েই সবগুলো চেষ্টা করছি, এবং কি যদি আপনি চান যে এরকম পলিগন নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পলিগন নিয়ে কাজ করতে হবে। মানে এটা হলো রিপিট করা, কাজ করতেই হবে, যে আমি তা বলতেছি না, কিন্তু একই যখন বারবার যখন রিপিট করবেন তখন ডিজাইনটা অনেক সুন্দর বেড়ে যাবে, এটার জন্য বলতেছি। তো কালার হোক এবং কি টাইপ ফেসের কথাও যেটা বললাম, যে আপনি ফন্ট 1 থেকে 3টা এরকম ইউজ করতে পারেন। যেমন আমি যদি এই ফন্টটাই পপিন্স যদি আমি ইউজ করি, সেটা বিভিন্ন ভ্যারিয়েশনে ইউজ করবো, হয়তো এক জায়গায় বোল্ড ইউজ করবো, আরেক জায়গায় রেগুলার ইউজ করবো, আরেক জায়গায় হয়তো লাইট ইউজ করব।
তো এটাই ভ্যারিয়েশন, যেমন একই ফন্টকে আমি বারবার রিপিট করতেছি, সেটা কালার দিয়ে হোক, সেটা শেপ দিয়ে হোক, যে কোনোভাবে হইতে পারে। তো অবশ্যই আপনার ডিজাইনে যখন যেটা ইউজ করবেন সেটাই বারবার রিপিটেশন করার চেষ্টা করবেন। এই জন্য আমি একটা ডাউনলোড করছিলাম এর আগে, আমি একটু দেখি ডাউনলোড পাই কিনা। রিপিটেশন, আচ্ছা পেয়েছি। তো আমি ওই দিন কিন্তু বলছিলাম যে আপনার ডিজাইনটা যখন অনেক পেজের হবে তখন একটা রিপিটেশন তৈরি করবেন, তখন মানে ওই জিনিসটাই যেন সেম টাইপের হয়। যেমন আমি যাকে ফলো করি তার ডিজাইনগুলো আমার ভালো লাগে, তো আমি এখানে দেখাচ্ছি। যেমন সে একটা ব্রোশিওর ডিজাইন করছে, যেমন এখানে একটা শেপ নিছে দেখেন, এবং কি ফন্টটাও দেখেন যে ফন্টটা কীরকম ইউজ করছে, কালারটা কীরকম ইউজ করছে, মানে তিনটা জিনিস ফলো করেন, যেমন কালার, টেক্সট এবং কি শেপ। তো পরের পেজে আমরা যাই, দেখেন পরের পেজেও কিন্তু সেম কালার ইউজ করছে, সেম টাইপের টেক্সট ইউজ করছে এবং কি সেম টাইপের কালার ইউজ করছে। এখানে যে শেপটা ইউজ করছে সেখানেও কিন্তু সেম টাইপের শেপ ইউজ করছে। এখানেও কিন্তু এক সাইডে রাউন্ড, বাকি তিন সাইডে কিন্তু রাউন্ড নাই। পরেরটা দেখি, পরের পেজেও সেম টাইপের ফন্ট ইউজ করছে, কালার ইউজ করছে এবং কি এক পাশে রাউন্ড আছে, বাকি তিন পাশে রাউন্ড নাই। পরের ডিজাইনে দেখেন এখানে একটা শেপ তৈরি করছে, সেম ভাবেই শেপ তৈরি করছে, সেখানে কিন্তু এক পাশে রাউন্ড আছে, আরেক পাশে রাউন্ড নাই এবং কি কালার, টাইপোগ্রাফি সেম। এখানে দেখেন যে বিজনেস নেম, এটাকে মেইন ভাবে ধরা হয়েছে, 1 হিসেবে হয়তো ধরা হয়েছে, পিকচারকে হয়তো 2 হিসেবে ধরা হয়েছে এবং কি 3rd হিসেবে হয়তো এই কন্টেন্ট টেক্সটকে ধরা হয়েছে, এবং কি যে ইমেজের যে শেপটা আছে সেটাও সেম, এবং কি কালার এবং কি টাইপফেস এখানে দেখেন সেম, এখানে দেখেন সেম, এবং এখানেও সবকিছু সেই মেনটেন করে, রিপিটেশন মেনটেন করে ডিজাইন করছে। তাহলে তার ডিজাইনগুলো অ্যাপ্রুভ কেন হবে না? এখানেও রিপিটেশন মেনটেন করে ডিজাইন করছে, এখানেও রিপিটেশন, প্রত্যেকটা পেজে মানে প্রত্যেকটা ডিজাইনে আপনার রিপিটেশন বজায় রাখছে। যদি ওয়ান পেজের ডিজাইন করেন তাহলে কিন্তু সেই ওয়ান পেজের ডিজাইনে রিপিটেশন বজায় রাখতে হবে। যদি ওয়েবসাইট ডিজাইন করেন পুরা ওয়েবসাইট ডিজাইনটা রিপিটেশন সেম রাখার চেষ্টা করবেন, সেটা ওয়ান পেজ হোক বা মাল্টি পেজ হোক, ঠিক আছে? তো রিপিটেশনের বিষয়টা অবশ্যই কিন্তু বুঝতে পেরেছেন। এবং কি এখানে আরেকটা বিষয় যে রিপিটেশন কিন্তু ডিজাইনের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু গ্রাফিক রিভার এটা খুব স্ট্রেট ভাবে বলে দিয়েছে যে তোমার ডিজাইনে আর কি বা কন্ট্রাস্ট ঠিক রাখতে হবে, রিপিটেশন ঠিক রাখতে হবে এবং কি প্রক্সিমিটি ঠিক রাখতে হবে। এই কয়টা বিষয় গ্রাফিক রিভার বলছে। তো প্রক্সিমিটি কি? প্রক্সিমিটিটা হলো যে অনেকগুলা জিনিস, মানে একই টাইপের জিনিস বা একই আন্ডারের জিনিস, সাপোজ মনে করেন এক ফ্যামিলির লোক, একজন গার্ডিয়ান থাকতে পারে, বা একটা ফ্যামিলিতে অনেকজন মেম্বার থাকতে পারে, যেমন 10 জন মেম্বার আছে একটা ফ্যামিলির। তো এক একজনে এক এক জায়গায় থাকলো, মানে অনেক আলাদা আলাদা থাকলো, এবং কি তাহলে তো কোনো জিনিসকে আমরা বুঝতে পারবো না। কেউ যদি একটা আননোন পার্সন আসে যে এই ফ্যামিলির লোক, যেমন অন্য ফ্যামিলির লোক বা অন্য কেউ আননোন পার্সন যদি আসে, সে কিন্তু বুঝতে পারবে না যে এই ফ্যামিলির কয়জন লোক বা এই ফ্যামিলি আসলে কারা কারা থাকে। যদি ওই 10 জন ফ্যামিলি যদি কাছাকাছি থাকতো বা কাছাকাছি দুজন সবাই যদি মিলেমিশে থাকতো, মানে কাছাকাছি বা একটা কানেকশন বুঝাইতো, তাহলে কিন্তু একজন আননোন পার্সন কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারতো যে এই ফ্যামিলির জন্য এই 10 জন ফ্যামিলির লোক। তো এটাই আমি বুঝাইতে চাচ্ছি যে আপনার ডিজাইনে যে বিষয়গুলা যেটার আন্ডারে থাকা উচিত সেটাকে আপনি কাছাকাছি রাখবেন, কানেকশন করে রাখবেন, তাহলে আপনার ডিজাইনটা প্রক্সিমিটি তৈরি হবে। আর যদি আপনি বিভিন্ন কিছু আলাদা আলাদা বিভিন্ন জায়গায় রাখেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা কানেকশন থাকবে না, কোনটার জন্য কি সেটা কিন্তু একজন রিড করতে পারবে না, ডিজাইনটা কিন্তু সেজন্য রিজেক্ট হয়ে যাবে। যেমন এখানে দেখতে পারতেছেন, যেমন ইয়োর ডাইস সেন্টার, এটা www.example.com নাম্বার, এখানে কোনটা কোথায় এক এক জায়গায় এক একটা রাখে। যারা নতুন ডিজাইনার তারা কিন্তু এক একটা এক এক জায়গায় রাখে, কোনো কিছু না বুঝে বিভিন্ন জায়গায় রাখে। তো সেটা কিন্তু আপনাকে ঠিকভাবে সাজাইতে হবে। যেমন ইয়োর ডাইস সেন্টারে পরে এখানে যেভাবে সাজাইছে আর কি, অ্যাড্রেস দিছে এবং কি এখানে আরেকটা কিছু হাইলাইট করছে, যেমন 1 2 3 এখানে একটা বিষয় করছে। তো এখানেও বিভিন্ন সুন্দরভাবে সাজিয়েছে এবং কি এটাকে বড় করছে এবং কি তার আন্ডারে এটা রাখছে, তার আন্ডারে এটা রাখছে, আলাদা আলাদাভাবে কোনটার আন্ডারে কি সেটাকে অবশ্যই আপনাকে রাখতে হবে। যেমন এখানে যদি এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন এটার আন্ডারে এটা
এবং এটার আন্ডারে এটা এরকম। তো আপনার বিভিন্ন ডিজাইনে আমি সহজ করে বলি, ডিজাইনের আপনার কানেকশন তৈরি করতে হবে, যেমন কোনটার সাথে কোনটার সম্পর্ক সেটা যেন সহজেই বুঝতে পারে, এইটুক বুঝতে পারলেই এনাফ। যেমন আমি এখানে যদি পিকচার দিয়ে দেখাই, যেমন এখানে আমি বুঝতে পারবেন, এখানে সহজেই বুঝতে পারবেন যে এখানে এই যে পিকচারটা আছে, এই পিকচারের সাথে আমি জুম করি, এই পিকচারের সাথে যেমন ডিজাইনার যে এখানে একটা নাম আছে এবং কি যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টের জন্য কিন্তু এই পিকচারের সাথে কানেকশন বোঝাইতেছে, এবং কি এই যে ছবিটা আছে এই ছবির সাথে কিন্তু এই ব্যক্তির যে লেখা টেক্সটগুলো আছে সেটার সাথে কিন্তু একটা কানেকশন বোঝাচ্ছে। সেম ভাবে এটাও, সেম ভাবে এটাও। তো এটা আপনাকে বুঝাইতে হবে যে আপনার কোন টেক্সটের সাথে কোনটা যাচ্ছে বা কোনটার সাথে কোনটার রিলেশন, বা যেমন হেডিং এর হেডিং থেকে আপনার সাব টাইটেলটা আপনি আরেক জায়গায় দিলেন, আর একটু অনেকটু দূরে দিলেন, তাহলে কি সে বুঝতে পারবে যে এটি হেডিং এর আন্ডারে এটা আছে, বা হেডিং থেকে হেডিং যখন পড়বে সেটার সাথে সাথে কি সাব টাইটেলটা পড়তে পারবে? পড়তে পারবে না। তো ওইভাবে আপনাকে দূরত্ব মেনটেন করতে হবে, সেইভাবে আপনাকে সাজাইতে হবে, এবং কি অনেকভাবে করা যায়, সেটা আপনি ডিজাইন করার সময় বুঝতে পারবেন। যেমন এখানে যেমন জেমস অস্টিন, এটার আন্ডারে যে সিও টাম্পার এবং কি এই লেখাটায়, সেটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে, এবং কি এই পিকচারের সাথে যে এটা কানেকশন করছে সেটা কিন্তু সহজেই বুঝতে পারবে। তো এইভাবে আপনাকে প্রক্সিমিটি তৈরি করতে হবে, কানেকশন তৈরি করতে হবে, প্রত্যেকটা পার্টকে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। যদি আপনার একটা পার্টের সাথে আরেকটা পার্ট যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু সেটা কাজ হবে না, সেটা প্রক্সিমিটি তৈরি হলো না। তো অবশ্যই আপনাকে সেটাকে তৈরি করতে হবে। তো রিপিটেশন এবং কি প্রক্সিমিটি, এটা কিন্তু আমরা মোটামুটি ধারণা পাইলাম, এবং কি ডিজাইন এখন ইনশাআল্লাহ করতে পারবো সঠিকভাবে। তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি ইউজ করি প্রায় ডিজাইনে, এবং কি অনেক ফটোগ্রাফার এবং কি ডিজাইনাররা এটা ইউজ করে, সেটা হলো রোল অফ থটস। এটা আমরা ডিজাইনে সবচেয়ে বেশি ইউজ করি, আমি ইউজ করি পার্সোনালি। একজন একটা ফটোগ্রাফি হইতে পারে বা একটা ডিজাইন হইতে পারে, সেই ডিজাইনকে তিনটি ভাগে ভাগ করলে, যেমন তিনটি ভাগে সেটা হইতে পারে ভার্টিক্যালে তিনটা হবে এবং কি হরিজন্টাল তিনটা হবে। তিনটা ভাগে ভাগ করার পরে যে পয়েন্টগুলা তৈরি হবে, সেই পয়েন্টগুলার ভিতর যেখানে একজন ইউজারের যে ভিউয়ার্স থাকে, ফোকাস ভিউয়ার্স বেশি পার্সেন্ট থাকে, সেখানে ইম্পর্টেন্ট রাখবো, এবং কি তার চেয়ে যে ফোকাস ভিউয়ারটা আরেকটু কম সেখানে আরেকটু ইম্পর্টেন্ট রাখবো। এইভাবে ডিজাইনটা করলে ডিজাইনের যে রুলস আছে, ডিজাইনের স্টেপ বাই ডিজাইনটা হবে, এবং কি ডিজাইনটা অ্যাপ্রুভ বা ক্লায়েন্ট খুব সহজেই সেটাকে অ্যাপ্রুভ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, হরিজন্টাল এবং কি ভার্টিক্যাল ভাবে। তো এখানে যে আমরা সেন্ট্রাল পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হলো 41% ফোকাস শুধুমাত্র এখানেই যাবে, এখানে যাবে 25% এবং কি 20% এখানে 14%। তো এইভাবে আপনাকে ডিজাইন করতে হবে। তো আমরা কিছু ফটোগ্রাফি দেখি। এখানে দেখেন যারা ফটোগ্রাফার তারা এখানে কিভাবে তারা ফটোগ্রাফি করে, বা বিভিন্ন মুভি দেখবেন, মুভির ক্ষেত্রেও দেখবেন তারা কিভাবে আর কি মুভিগুলা তৈরি করে। তো এখানে যেহেতু ফোকাল পয়েন্টটা এখানে বেশি যাবে 41%, যার কারণে এখানে এটা রাখছে এবং কি এখানেও এটা রাখছে, এবং কি এখানে স্কাইটা এখানে রাখছে, এইভাবে আর কি করছে। আবার এখানে যে এখানে একটা লুক, সেটাকে এখানে ফোকাল পয়েন্ট হিসেবে রাখছে, মানে পয়েন্টে রাখলেই হবে, কিন্তু সবচেয়ে 41 যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন সেম ভাবে রুল অফ থার্ড ইউজ করেছে। এই রুল অফ থার্ড কিভাবে ব্যবহার করবেন, তো আমি সাধারণত যেটা করি, আমি যদি ইলাস্ট্রেটরে ডিজাইন করি তাহলে তো আমি এখান থেকে যে রেক্টেঙ্গেল গ্রিড টুল আছে সেটাকে আমি এইভাবে নিয়ে নেওয়ার পরে এটাকে আমি আরো কি করে কমাই নিই। ওকে, তো এটাকে আমি গাইড করে নিয়ে আসার পরে আমি এখানে ডিজাইন করি। আমি মেইন যে পয়েন্টটা থাকে সেখানে আমি এখানে ইউজ করার চেষ্টা করি, এখানে সেকেন্ড যেটা থাকে সেটা এখানে ইউজ করার চেষ্টা করি, এইভাবে আমি ডিজাইনটা করার চেষ্টা করি। তো ফটোশপের বেলাও আমি সেমভাবে ওইভাবে গ্রিড নিয়ে আমি ডিজাইন করার চেষ্টা করি। তো আপনি যদি এইভাবে ডিজাইন করেন তাহলে ডিজাইনের যে বিভিন্ন কম্পোজিশন আছে, আসলে ডিজাইনের কম্পোজিশন রিজেক্ট কেন করে, ডিজাইনের কম্পোজিশন রিজেক্ট করার ডিজাইনের হার্ড কি প্রবলেম, কন্ট্রাস্ট প্রবলেম, তারপরে ডিজাইন মিক্সিং থাকে, সবগুলা একই সাইজের থাকে, কোনটা
প্রথম দেখবে, কোনটা সেকেন্ড দেখবে, কোনটা থার্ড দেখবে, এই ধরনের কোনো কিছু নাই। কালার কম্বিনেশন ঠিক নাই। তারপরে রুল অফ থার্ড যেখানে খুবই ইউজারদের পয়েন্ট থাকে সেখানে আসলে কোনো ইম্পর্টেন্ট টেক্সট থাকে না বা ইম্পর্টেন্ট কোনো এলিমেন্টস থাকে না। এই কারণেই কিন্তু বিভিন্ন কারণে রিজেক্ট করে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা কিছু এক্সাম্পল দেখব যে আমি যে ডিজাইনারকে বেশি ফলো করি, তো তার ডিজাইন আসলে তিনি রুল অফ থার্ড ইউজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি হরিজন্টাল এবং কি ভার্টিক্যাল ভাবে যদি ভাগ করি, তাহলে মেইন যে 41% যেটা পড়ে, আমি যদি এখানে দেখে 41, 20, 44, 25, 14, তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেখানে হেডিং যে টাইটেলটা ইউজ করছে এটাকে তিনি মেইন ফোকাস পয়েন্ট হিসেবে ব্যবহার করতেছে, এবং কি সেকেন্ড যেটাকে ব্যবহার করতেছে সেটাকে একজন পিকচার হিসেবে ব্যবহার করতেছে। এবং কি রুল অফ থার্ডের যে ইম্পর্টেন্ট যে পয়েন্ট আছে সেখানে আওয়ার সার্ভিস ব্যবহার করেছে, এবং কি এখানে যে ট্রেনিং এর ফ্যাসিলিটি আছে সেটা এখানে ইউজ করতেছে। এবং কি এখানেও কিন্তু ডিজাইনের বিভিন্ন হায়ারার্কি এবং কি কালার কন্ট্রাস্ট ঠিক করছে, যেমন এখানে 1, 2, 3। সেম ভাবে যদি আপনি হাইলাইট ভাবে দেখেন যে এখানেও 1, 2, 3 আছে, যেমন এখানে 1, 2, 3 সব জায়গায় 1, 2, 3 ব্যবহার করার চেষ্টা করে। এখানে যদি আপনি রোল অফ থার্ড দেখেন এখানেও সেম ভাবে এটাকে মেডিং হিসেবে রাখছে। বেশিরভাগ ডিজাইনারদের দেখবেন যে এখানে কেন রাখে, এখানে সবচেয়ে বেশি কেন রাখে, এটা হলো এক ধরনের হিরো ইমেজ বলা হয়। আপনি যখন একটা ওয়েবসাইটে যাবেন, আপনি যদি ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে বাম পায়ে সে যে এই সাইটে থাকে, আপনি যদি সাপোজ মনে করেন 1920 বাই একটা সাইজ যদি আমি নেই, একটা ওয়েবের সাইজ যদি নেই তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে গ্রিডটা টানি, তো এখানে যে পয়েন্টটা থাকে এখানেই কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে আমি যখন আপনি ভিজিট করবেন এখানে হয়তো একটা পিকচার থাকে এবং কি এখানে একটা হেডিং টাইটেল থাকে। আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন, আমি এখানে আমার নেটের স্পিড আপলোড স্পিডটা খুবই কম, যার কারণে আমি দেখাতে পারতেছি না। তো আপনি একটু ফলো করবেন যে প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু রুল অফ থার্ড ব্যবহার করে, এটা মনে রাখবেন। তো এখানে এই ডিজাইনটা সেটা 41 যে ফার্স্ট পয়েন্ট আছে সেটা, এবং কি সেকেন্ড পয়েন্ট যেহেতু এখানে এটা ইউজ করছে, এবং কি সার্ভিসটাকে তিনি এখানে এই পয়েন্ট হিসেবে ব্যবহার করছে, এবং কি এটাকে এইভাবে ইউজ করছে। তো আপনি ডিজাইন করার সময় অবশ্যই রুল অফ থার্ড ব্যবহার করতে পারেন, আমি পার্সোনালি এটা ব্যবহার করি। এবং কি আরেকটা আছে গোল্ডেন রেশিও, এটাও ইউজ করতে পারেন, এটাও কম্পোজিশনের জন্য খুবই সহযোগিতা করবে। তো আমি গোল্ডেন রেশিও তেমন একটা ইউজ করি না, কিন্তু আপনি গোল্ডেন রেশিও যে একটা সাইজ আছে, বক্সের সাইজগুলো আছে সেটা ডাউনলোড করে আপনার ডিজাইনে জাস্ট প্লেসমেন্ট করে আপনি কিন্তু ডিজাইনটা করতে পারবেন। যেমন এখানে গোল্ডেন রেশিও ভাবে কম্পোজিশন করছে ডিজাইনটা, যেমন এখানে মেইন হিসেবে এইটা রাখছে এই বড়টা, তারপরে এই কন্টেন্টগুলোকে এটা হিসেবে রাখছে, এবং কি প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ব্যবহার করছে। তো আপনিও সেম ভাবে ইউজ করতে পারেন, যেমন এটাও গোল্ডেন রেশিও, এটা বড় যে সাইজটা আছে সেটা, তার চেয়ে যে ছোট এটা, তার চেয়ে ছোট যেটা এটা, তার চেয়ে ছোট যেটা, তার চেয়ে ছোট, বিভিন্ন ছোট, মানে গোল্ডেন রেশিও সাইজটাই তো এরকম থাকে, একটা ভাগ সিস্টেম থাকে, আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো সেম ভাবে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাও এইভাবেই গোল্ডেন রেশিও ভাবে ডিজাইনটা করছে। তো আপনি ডিজাইন করার সময় রুল অফ থার্ড বা গোল্ডেন রেশিও যে কোনো একটা ইউজ করতে পারেন, একসাথে দুইটা ইউজ করতে পারবেন না, তাহলে আপনার সমস্যা হবে, মিক্সিং তৈরি হবে। তার পরবর্তী যে বিষয়টা আসে সেটা হলো জেড অথবা এফ প্যাটার্ন অথবা মুভমেন্ট বা ফ্লো, এটাও আমি ইউজ করি। তো প্রত্যেকটা ইউজারের সবসময় ইউজারের রিডেবল থাকে জেড এবং কি এফ, জেড এবং কি এফ। এফটা সাধারণত আমরা কখন থেকে শুরু করছি, আমরা যখন ছোট কাল থেকে যখন স্টাডি করি, পড়াশোনা করি, বুক থেকেই তো শুরু করি। তো বুকটা সাধারণত এফ প্যাটার্নে হয়ে থাকে, যেমন আমরা এই লাইন থেকে শুরু করে পড়ে আবার এই লাইনে যাই, আবার এই লাইনে পড়া শুরু করে আবার এইভাবে যাই। আবার আরবির ক্ষেত্রে দেখা গেছে হয়তো একটু উল্টা, আমরা এই সাইড থেকে পড়ে এই সাইডে যাই, এই সাইড থেকে পড়ে এই সাইডে যাই। তো আমাদের মুভমেন্ট কিন্তু সবসময় আমাদের ছোট কাল থেকে যেহেতু লেফট থেকে রাইটে গেছে, লেফট থেকে রাইটে গেছে, লেফট থেকে রাইটে গেছে, তো আপনার ডিজাইনটা ওইভাবে করার চেষ্টা করা উচিত, যেমন আপনার ডিজাইনটাও যেন লেফট থেকে রাইটে যায়, লেফট থেকে রাইটে যায়, তাহলে আপনার ডিজাইনের ফ্লোটা মুভমেন্টটা খুব সহজ হবে। আরেকটা যেটা আছে জেড প্যাটার্ন, এটা আমি বেশিরভাগ ইউজ করে থাকি। জেড প্যাটার্নটা আসলে কিভাবে ইউজ হয়, তো আমি এই ডিজাইনটাই দেখাই, এই ডিজাইনটা পরে আমি দেখাই আগে জেড প্যাটার্নটা আসলে কেমন হয়ে থাকে। যেমন লেআউট স্ক্যানিং প্যাটার্ন, মানে হিউম্যান আই, মানে আমাদের চোখটা আসলে কিভাবে স্ক্যান করে, এটা হলো এফ প্যাটার্ন। এখানে হলো 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5।
আপনি এই যে 3 অপশনটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু রুল অফ থার্ডের যে মেইন পয়েন্ট আছে সেটা কিন্তু এই যে এই পয়েন্টটাই পড়বে, ধরতে গেলে এই সাইডটাই ধরবে যদি এফ প্যাটার্নেও ডিজাইনটা করতে যান। এবং কি প্রত্যেকটা ডিজাইনার দেখবেন এখানে সাধারণত বেশিরভাগ লোগো ইউজ করে। মানে আপনি ওয়েবসাইটে ভিজিট করবেন, ওয়েবসাইটে ভিজিট করে দেখেন যে বাম পাশে কেন লোগো ইউজ করে, বাম পাশে লোগো ইউজ করে, এ পাশে হয়তো কল টু অ্যাকশন ইউজ করে বা কন্ট্যাক্ট নাম্বার ইউজ করে বা যে কোনো একটা ইনফরমেশন ইউজ করে। আর এখানে যে থার্ড, যে এখানে কিন্তু মেইন হেডিং ইউজ করে, এখানে একটা পিকচার ইউজ করে, আর এখানে বিভিন্ন তথ্য ইউজ করে। তো অবশ্যই বিভিন্ন ডিজাইনার এফ প্যাটার্ন বা জেড প্যাটার্নে ডিজাইন করে। আবার জেড প্যাটার্নও সেম ভাবে এখানে আসলে ওয়ান, এখানে লোগো বেশি ইউজ করে থাকে, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন ইউজ করে থাকে। তারপরে সেম ভাবে যখন এইভাবে ফ্লো ভাবে যাচ্ছে তখন কিন্তু এখানে অবশ্যই যে হিরো ইমেজটা আছে সেটা ইউজ হয়ে থাকে। তারপরে এখানে ফুটারে এখানে হয়তো কেউ কন্ট্যাক্ট নাম্বার ইউজ করে, বিভিন্ন ফ্লায়ারে দেখবেন এখানে বিভিন্ন কিছু ইউজ করে, এই দিক থেকে সার্ভিস ইউজ করে। তো ডিজাইন করার সময় অবশ্যই জেড বা এফ প্যাটার্ন যে কোনো একটা ইউজ করতে পারেন, রুল অফ থার্ড ইউজ করতে পারেন, অথবা গোল্ডেন রেশিও ইউজ করতে পারেন, তাহলে ডিজাইনের কম্পোজিশনগুলো খুবই ক্লিন হবে। তো আমরা কিছু এক্সাম্পল হিসেবে দেখব। এখানে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখাই যে ওয়ান, এটা হলো জেড প্যাটার্ন লোগো, এখানে সাইন আপ বাটন, এখানে হিরো ইমেজ বা টাইটেল হেডিং, এখানে ইউজফুল টেক্সট, এখানে গেট স্টার্টেড। তো আমরা যদি কিছু ওয়েবসাইট দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লোগো এবং কি গেট স্টার্টেড, তারপর এখানে সাইন আপ, এখানে রিমেম্বার এভরিথিং, এটা কিন্তু হিরো ইমেজ বা হিরো প্লেসমেন্ট যেটাকে বলা হয়, যেমন রুল অফ থার্ডের যে 41% যেটা সেটা, এবং কি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। সেম ভাবে আপনি ফেসবুকেরটা দেখেন, ফেসবুকে কিন্তু এখানে ফেসবুকে একটা লোগো ইউজ করছে, এবং কি সেম ভাবে জেড প্যাটার্নে আপনি অটোমেটিকলি বুক টাইপের আপনি একটা মুভমেন্ট করলেন, এবং কি মুভমেন্ট ফ্লো করার জন্য এখানে 2 নম্বরে গেলেন লগ ইন, এবং কি 3 নম্বরে যেটা আসলেন সেটা হলো এখানে যে বিভিন্ন পার্সনের যেই আছে এটাকে থার্ড হিসেবে ধরা হয়েছে, এবং কি হিরো ইমেজ হিসেবে ধরা হয়েছে, এবং কি ফোর্থ হিসেবে ক্রিয়েট অ্যাকাউন্টে ধরা হয়েছে। তো এইভাবে জেড প্যাটার্নে আপনি ডিজাইন করতে পারেন। এখানেও জেড হিসেবে একটা বোঝানো হয়েছে, যেমন এটা দেখার পরে অটোমেটিকলি ইলাস্ট্রেশনটা দেখবে, তারপরে এইভাবে অটোমেটিকলি এই ইলাস্ট্রেশনে আসবে, তারপরে এটাকে স্ক্যান ভাবে পড়বে, তারপরে এটাকে রিড করবে এভাবে। তো জেড প্যাটার্নে সাধারণত মানুষ হিউম্যান আই যেটা আছে সেটা রিড করে থাকে, এবং কি এফ প্যাটার্নে করে থাকে। তো আপনাকে অবশ্যই ডিজাইন করার সময় যদি এই প্রসেসগুলো ফলো করেন, অবশ্যই আপনাকে ডিজাইনের আউটপুটটা অনেকটাই বৃদ্ধি পাবে আমি মনে করি। তো আপনি বিভিন্ন দেখলে বুঝতে পারবেন। আমি যদি এই ডিজাইনটাই দেখাই, এখানেও ডিজাইনটা দেখেন, এখানে হয়তো ওর বেশ কিছু ডিজাইন আছে যেটা এখানে লোগো ইউজ করছে, এখানে হয়তো কন্ট্যাক্ট নাম্বার ইউজ করছে, হয়তো বা যে কোনো একটা ইউজ করছে। আবার দেখেন এখানে যে সেম ভাবে আসলে জেড প্যাটার্নের টাইপের, যেমন এখান থেকে এইভাবে যাবে, যাওয়ার পরে এখানে এইভাবে আসবে, এই কোনাভাবে এইভাবে আসার পরে জাস্ট এইভাবে। তো এইভাবে আসলে জেড প্যাটার্নে ডিজাইন করতে পারেন, বা এফ প্যাটার্নে এইভাবে প্যাটার্ন ভাবে যদি ডিজাইন করেন তাহলে ডিজাইনের কম্পোজিশন বা ডিজাইনের বিষয়গুলো খুবই ক্লিয়ার হবে, এবং কি ডিজাইনটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে বা ক্লায়েন্টও গ্রহণ করবে। তো আমার স্লাইডটা শেষ। তো আমি সামারি হিসেবে যদি বলি যে ডিজাইন এলিমেন্টসগুলো যেমন জানাটা খুবই জরুরি, তেমনিভাবে ডিজাইনের প্রিন্সিপালগুলো খুবই জানা জরুরি। কারণ ডিজাইন এলিমেন্টসগুলো জানেন যে কালার কি, শেপ বা লাইন কিভাবে ব্যবহার করতে হয়, সেটা যদি না জানেন তাহলে তো হবে না। তো অবশ্যই আপনাকে নিয়ম জানতে হবে, নিয়ম না জানলে আপনার একটা ভালো ডিজাইন আউটপুট আসবে না। তো এর জন্য অবশ্যই ডিজাইনের হায়ারার্কি এবং কি কন্ট্রাস্ট জানতে হবে, এবং কি এই দুইটার আন্ডারে যেটা থাকে, যেমন সাইজটার কথা বলবো যে সাইজ 1 2 3 একটা ডিজাইন এরকম সেপারেট করবেন, বিভিন্ন পার্টকে 1 2 3 তে ভাগ করবেন, কালারকেও সেম ভাবে চেষ্টা করবেন 1 2 3 তে ভাবে ভাগ করার জন্য, এবং কি শেপের মাধ্যমে কন্ট্রাস্ট তৈরি করার চেষ্টা করতে পারেন, বা টাইপ ফেস হইতে পারে, যে কোনো ভাবে আপনি কন্ট্রাস্ট তৈরি করবেন যাতে আলাদাভাবে বোঝায়, এবং ডিজাইনের ব্যালেন্সটাকে আপনি ঠিকভাবে করবেন, বোঝানোর চেষ্টা করবেন, প্লেসমেন্টকে অ্যালাইন্সমেন্টকে বোঝানোর চেষ্টা করবেন। তারপরে অ্যালাইনমেন্ট, সেটাও ইম্পর্টেন্ট। স্পেস তো অবশ্যই রাখতে হবে, রিপিটেশন, একই জিনিস বারবার রিপিট করতে হবে। এটা আমি গত যে ক্লাস আছে সেখানেও কিন্তু বলছি যে একই জিনিস বা একই শেপ বা একই কালার রিপিট করার চেষ্টা করবেন, এবং কি প্রক্সিমাটি এটা অবশ্যই রাখবেন, রিলেশনশিপ তৈরি করবেন একটার সাথে আরেকটা, রুল অফ থার্ড তো অবশ্যই ইউজ করবেন, আমি ইউজ করি। তারপর জেড বা এফ প্যাটার্ন ইউজ করতে পারেন, এবং কি জেড বা এফ প্যাটার্নের ভিতর মুভমেন্ট বা ফ্লো এটা খুবই ইম্পর্টেন্ট।
কারণ আপনার ডিজাইনটা, আমি এর আগেও বলছি যে ডিজাইনটা এমন ভাবে তৈরি করতে হবে যেমন ডিজাইনটা যেমন একটা সুন্দরভাবে একটা লাইন ভাবে চলতে পারে। কারণ ইউজার কোন দিক থেকে দেখে দেখে এসে কোথায় যে শেষ করবে সেটা আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে বা ওইভাবে ডিজাইন করতে হবে। যদি আপনার ডিজাইনটা যদি সাপোজ মনে করেন যে এক এক সময় এক একটা থাকলো, সাপোজ মনে করেন একটা শেপ দিয়ে যদি বোঝাই, যে আমি এখানে যদি একটা শেপ ইউজ করি, ব্ল্যাক ইউজ করলাম, তো ডিজাইনটা যদি এখানে একটা ছোট, আবার এখানে একটু বড়, আবার এখানে একটু আর একটু ছোট, বিভিন্ন টাইপের হইলো, তাহলে কিন্তু আপনার ইউজার বুঝতে পারবেন। বা এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো, বিভিন্ন। তো আপনার ইউজার যদি একটা ফ্লো সিস্টেম তৈরি করতে পারেন, যেমন এটা একটু ছোট, তার চেয়ে আরেকটু ছোট, তারপরে আরেকটু ছোট, তারপরে আরেকটু ছোট, এইভাবে যাওয়ার পরে এখানে জাস্ট একটা অন্য কিছু আসলো, এখানে ধরেন যে একটা সাইন আপ বাটন থাকলো, তাহলে ইউজার কিন্তু সুন্দরভাবে এইভাবে পড়তে 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 ডাইরেক্টলি ভাবে এখানে কিন্তু মুভমেন্ট করবে। তো আপনার ক্লায়েন্টকে বা আপনার যে মাইক্রোস্টক মার্কেটের জন্য ডিজাইন করেন, যে কোনো ক্ষেত্রেই হোক, আপনার ক্লায়েন্ট বা আপনার ইউজারের কথা চিন্তা করে ডিজাইনটা করতে হবে। ইউজারের মুভমেন্টটা আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, বুঝাই দিতে হবে। যেমন আমি তো এর আগে বলছি যে আসলে আমার ইউজারের মুভমেন্ট কিভাবে ফলো করি, যেমন এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখছি, তারপরে এখানে সেকেন্ড এবং এটা থার্ড, এভাবে মুভমেন্ট তৈরি করতে হবে। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই আপনাকে অবশ্যই মুভমেন্ট তৈরি করতে হবে, যেমন কোনটা আগে দেখবে, কোনটা পরে দেখবে, এবং কি দেখে দেখে কিভাবে ডিজাইনটা ফাইনাল পর্যন্ত সে রিড করতে পারবে, সে ডিজাইনটা দেখবে। আমার কথা হলো তো আমার ডিজাইনটা যেন আমার মার্কেটিং বা যে কোনো ক্ষেত্রে হোক, সেটা যেন পুরোপুরিভাবে দেখতে পারে বা জানতে পারে বা সার্ভিস সম্বন্ধে জানে, বা যে কোনো কারণ হোক আমার ইউজারের চিন্তা করে ডিজাইনটা করতে হবে। তো ইউজার কিভাবে ডিজাইনটা করলে সে রিড করতে পারবে, সেটা হইতে পারে স্ক্রিনে রিড করুক বা প্রিন্ট করে, প্রিন্ট হওয়ার যে মার্কেটিং সেটা রিড করুক, যে কোনোভাবে হোক ইউজার পরিপূর্ণভাবে রিড করলে পারলেই এনাফ। তো সেইভাবে আপনাকে অবশ্যই প্রিন্সিপাল মেনটেন করে ডিজাইন করতে হবে। আমি যে কয়টা প্রিন্সিপাল আলোচনা করলাম সেখানে এই কয়টা মেনটেন করলেই এনাফ। যেমন এখানে হায়ারার্কি, কন্ট্রাস্ট, ব্যালেন্স, তারপর অ্যালাইনমেন্ট, স্পেস, রিপিটেশন, প্রক্সিমিটি, রুল অফ থার্ড, জেড প্যাটার্ন। তো এই কয়টা যদি মেনে যদি আপনি ডিজাইন করেন, ডিজাইনটা অবশ্যই ক্লিন হবে, ডিজাইনটা অনেক সুন্দর হবে, এবং কি ডিজাইনটা অ্যাপ্রুভ হওয়ার অনেকটাই সম্ভাবনা বেড়ে যাবে। কারণ তখন ডিজাইনের রুলসের কারণেই তো ডিজাইন রিজেক্ট করে, ডিজাইন তো আর এমনি এমনি রিজেক্ট করে না। ডিজাইনের বিভিন্ন রুলস ভালো থাকে না, বা ডিজাইনের অনেক কিছুই সমস্যা থাকে, যার কারণে ডিজাইনটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনাকে অবশ্যই এই রুলসগুলো মেনটেন করে ডিজাইন করতে হবে। তো আশা করি সবার ডিজাইন কোয়ালিটি ইনশাআল্লাহ ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে আমার এই ক্লাসের মাধ্যমে। তো আজকের ক্লাস আসলে সাধারণত এই পর্যন্তই, এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আসলে ডিজাইনের মূল মন্ত্র সাধারণত আসলে মন্ত্র বলতে আমি এই কোর্সটার নামটা এই জন্যই দিছি যে আসলে মন্ত্রটা কি। আসলে ডিজাইনের যদি আমার অনেক আইডিয়া আছে, মাথার ভিতর অনেক আইডিয়া, কিন্তু আমি ডিজাইনের সিস্টেম মতো ডিজাইন করি না, নিয়ম মতো ডিজাইন করি না। যখন ইচ্ছা তখন যে কোনো কালার ইউজ করতেছি, যে কোনো শেপ ইউজ করতেছি, যে কোনোভাবে একটা প্লেসমেন্ট করতেছি, যে কোনো এখানে আমি প্যারাগ্রাফ দিতেছি, এখানে বিভিন্নভাবে আমার মন মতো করতেছি, তাহলে কিন্তু আমার ডিজাইনটা সাকসেসফুল হবে না। ডিজাইন করার জন্য অবশ্যই রুল অফ থার্ড ব্যবহার করতে হবে, এবং কি ডিজাইনের বিভিন্ন যে রুলস প্রিন্সিপালগুলো আছে সেগুলো অবশ্যই ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই পর্যন্তই আসলে আজকে। জি, না আসলে এখানে ওইটাকে আসলে ওইভাবে বুঝাইনি যে আসলে 1 2 3 বলতে আপনি কালার মেজারমেন্ট, যেমন এখানে আমার ডিজাইনটা দেখেন, আমি এখানে কিন্তু একটা ব্রেক দেওয়া আর কি। আপনাকে যে 3টা কালার ইউজ করতে হবে তা কিন্তু না, এখানে কিন্তু আমি 2টা কালার ইউজ করছি, পুরো ডিজাইনে কিন্তু 2টা কালার ইউজ করছি, যেমন একটা ব্লু এবং কি ইয়েলো। এখানে হোয়াইট তো আসলে প্রিন্টের ক্ষেত্রে বা ওই ক্ষেত্রে আসলে কালার হিসেবে গণ্য করে না। তো এখানে আপনাকে দেখতে হবে যে এখানে আমি ব্রেক করছি, একটা ইউজার কিন্তু এটা পড়ার পরে অটোমেটিকলি এটা পড়বে, অথবা ইউজার সর্বপ্রথম এটা দেখবে, তারপরে বাকি এই 2টা টেক্সট পড়বে। তো কালার ভাবে এইভাবে দিতে পারেন, বা লেখার স্টাইল চেঞ্জ করে দিতে পারেন, যে কোনোভাবে দিতে পারেন। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে অনেক ডিজাইনে দেখবেন যে আসলে সার্ভিসের ক্ষেত্রে যদি দেখেন,
সাপোজ মনে করেন এটা রেড কালার ইউজ করলেন এবং কি এটাকে ব্ল্যাক টাইপের কিছু কালার ইউজ করি, এটাকে আমি আরেকটু হোয়াইট ব্যবহার করি। এখানে যদি আমি একটা টাইটেল ইউজ করি, সাপোজ মনে করেন যে এখানে একটা দিলাম, সাপোজ মনে করেন তো এই বিষয়টা যখন আপনার তিনটাই যদি সেম কালার থাকতো, সাপোজ মনে করেন তিনটাই যে অপশনের জন্য তিনটাই সেম কালার ইউজ করলাম, তাহলে কিন্তু ডিজাইনটা কোনটা মানে কোনটাকে ফোকাস করতেছে না বা কোনটাকেই স্টেপ বাই স্টেপ পড়ার একটা সুবিধা তৈরি করে দিতে পারতেছি না। যখনই আমি এরকম ভাবে ডিজাইনটা করব, সাপোজ মনে করেন এখানে একটা কালার ইউজ করলাম, এটারই একটু আলাদাভাবে ইউজ করতে পারি, একটু ডার্ক টাইপের বাড়াই দিতে পারি বা আর একটু কালারটা একটু ডিপ করে দিতে পারি, যে কোনো ভাবে হোক সেটাকে যদি আমি একটু আলাদাভাবে বুঝাইতে পারি তাহলে কিন্তু একজন ইউজার খুব সহজেই পড়তে পারবে। এটা পড়ার পরে এটা অটোমেটিকলি পড়বে, এটা অটোমেটিকলি পড়বে। জাস্ট এটি কালারটা এরকম ডিপেন্ড করবে। এবং কি আপনি যদি কিছু ডিজাইন দেখেন, আজকে তো এই প্রিন্সিপাল সম্বন্ধে একটা ধারণা হলো, আপনি যখন এখন ডিজাইন দেখবেন এইগুলা বিষয়গুলো ফলো করবেন যে এই পার্টটা আসলেই ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করে ডিজাইন করছে কিনা, তাহলেই বুঝতে পারবেন আপনার যখন মনে পড়ে যাবে। ঠিক আছে? জি। হুম। বুঝি নাই, গাইড বলতেছেন না গ্রিডের কথা বলতেছেন? এই যে এরকম গাইডের কথা বলতেছেন, এই ডিজাইনটাও কিন্তু আমি দেখেন ডিজাইনটা এটাও কিন্তু আমি রুল অফ থার্ড মেনটেন করে ডিজাইন করছি। তো গাইডের বিষয়টা এটা বুঝি না, আর একটু একটু যদি ক্লিয়ার করে বলতেন। এই গাইডটা আপনি নিতে পারেন না, এইভাবে নিবেন, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা। সাপোজ মনে করেন যে আপনি সহজ বুদ্ধি আপনাকে দেখায়, আপনি যদি এখানে সাপোজ মনে করেন যে একটা শেপ নিলেন, এটার কালার দিলেন ব্ল্যাক, এটাকে দিলেন এবং কি এটাকে আরেকটা দিলেন, এটা হলো সবচেয়ে সহজ বুদ্ধি, বুঝছেন? ও আচ্ছা, ও আচ্ছা, সেটার কথা, সেটা তো এখানে দেখাইলাম রেক্টেঙ্গেল গ্রিড টুল। এখানে জাস্ট চাপ দেওয়ার পরে আপনি আরো কি চাপলে বিভিন্ন ধরনের আরো হবে, এটা আপনি যে ইয়েতেই পাবেন। আরো কি চাপলে, ডাইনে বামে চাপলে আপনার বিভিন্ন রকম চেঞ্জ হয়, বুঝতে পারছেন? এই যে এখানে এখানে রেক্টেঙ্গেল গ্রিড টুল আপনি আপনার ইলাস্ট্রেটরে পেয়ে যাবেন। জি। এটা আসলে নির্ভর করা যাবে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। আপনার সাপোজ মনে করেন আপনার এখানে অনেক জায়গা আছে, সাপোজ মনে করেন অনেক জায়গা, তাহলে একটু গ্যাপ রাখতে পারেন, সমস্যা নাই, ফাঁক ফাঁক রাখতে পারেন। আবার মনে হচ্ছে যে আমার ডিজাইনের জায়গা নাই, জায়গা আমার অনেক কম, তাহলে তো আমাকে অবশ্যই একটু ওইভাবে ইউজ করতে হবে। এটা আসলে স্পেসিফিক ভাবে কেউ বলতে পারবে না যে আসলে আমার এতটুকু ইউজ করবো, এটা আসলে এক এক ডিজাইনের ক্ষেত্রে এক এক ভাবে ইউজ করা হয়। যেমন লাইন স্পেসের ক্ষেত্রে আমি যদি বলি যে আমি এখানে অটো ইউজ করব, অটো ইউজ করতে পারি, তাই না? আমি সাপোজ মনে করেন যে আমি এখানে থেকে যদি অটো ইউজ করি তাহলে আমার এরকম হইলো। এর থেকে যদি আমার এখানে, এটা আমার উপর ডিপেন্ড করে যে আমি এটা আসলে কতটুকু মানে কাছাকাছি ইউজ করব, নাকি আমার যেহেতু যদি কন্টেন্ট যদি আমার কম থাকে, জায়গা যদি অনেক থাকে, তাহলে আমার ব্যালেন্স বা বিভিন্ন স্পেস ঠিক রাখার জন্য আমাকে একটু গ্যাপ
ওইভাবে ইউজ করতে হবে। এটা আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করবেন, কিভাবে ইউজ করলে আপনার ডিজাইনটা সুন্দর দেখা যাবে, এটা আসলে করলেই বোঝা যাবে। এটা আসলে বলা যাবে না যে আমি এখানে স্পেস এতই 90 ফন্ট ইউজ করলে স্পেস এত ইউজ করব, বা হেডিং যদি এত ইউজ করি এটা এত ইউজ করব, এইভাবে আসলে মানে নির্দিষ্ট করে আসলে কখনো আপনি ডিজাইন করতে পারবেন না। ঠিক আছে। জি। আইকনের বিষয় না, আইকনের বিষয়টা সাধারণত আপনার, এটা তো আসলে মেজারমেন্ট আসলে চোখের উপর ডিপেন্ড করে। সবগুলাই তো আইকন সেম টাইপের হয় না। দেখা গেছে যে মেইলের জন্য একরকম আইকন, টেক্সটের জন্য, তারপরে ওয়েবসাইটের জন্য আরেক রকম আইকন। কিন্তু এটা আসলে নির্দিষ্ট একটা চোখের একটা আন্দাজ বোঝা যায় যে আসলে এটা আসলে ঠিক আছে। এরকম করে আমি আন্দাজ অনুযায়ী নিই আর কি, মানে আমার আইডিয়া করে নিই, নিজের উপর ডিপেন্ড করে। কিন্তু তারপরেও আগে আমি প্রথমত যেটা করতাম, আগে প্রথম প্রথম যেহেতু কাজ যখন করতাম তখন গ্রিড টেনে টেনে আমার আইকনগুলো আমি সুন্দরভাবে সাজায় রাখতাম, যে যাতে সবগুলা সেম থাকে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে এইভাবে আসলে কাজ করা যায় না, কাজ করতে গেলে এক একটা এক এক রকম সাইজ করতে হয়। পরবর্তীতে আর এরকম ইউজ করি না, ওটা আসলে চোখের মাপেই আসলে করি সাধারণত। জি। আচ্ছা, আসলে ডিজাইন যদি ভালো হয় তাহলে সবটাই অ্যাপ্রুভ করার সম্ভাবনা বেশি থাকে। তো এখন আসলে ইলাস্ট্রেটরের চেয়ে ফটোশপের ফাইল একটু কম, যার কারণে ফটোশপের ফাইলের অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু বেশি আমার কাছে যেটা মনে হয়। আর ফটোশপের ফাইল একটু ডাউনলোডও একটু বেশি হয়। কিন্তু আবার অন্যান্য মার্কেটের কথা যদি চিন্তা করেন যে আমি অন্যান্য মার্কেটেও কাজ করব, তাহলে ইলাস্ট্রেটর আবার একটু দেখা গেছে ফটোশপে ডিজাইন করলে আবার সেটাকে কনভার্ট করতে হয়, আর একটু আলাদাই হয়, অনেক প্যারা নিতে হয়। তো আপনি চাইলে ফটোশপে ডিজাইন করতে পারেন। ফটোশপে যদি আপনি ভালো পারেন, মানে সবকিছু যদি আপনার মার্কসিং বা বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে যদি ভালো ধারণা থাকে তাহলে ফটোশপে করবেন। ওটা ধারণা পরে ডিপেন্ড করে। অথবা আপনি চাইলে 10টা ফাইল ফটোশপে করলেন, 10টা ফাইল আপনি ইলাস্ট্রেটরে করলেন, এরকমও হইতে পারে। হুম হুম, অবশ্যই হ্যাঁ। কিন্তু ওটা একটু ঝামেলা হয়, একটু মানে আলাদাভাবে একটু সময় দিতে হয় আর কি। হুম। হ্যাঁ হ্যাঁ, ওগুলা মাক্সিং বা বিভিন্ন কিছু করলে বা কোনো রাস্টার ইফেক্ট ব্যবহার করলে বা শ্যাডো ইউজ করলে ওগুলা করা যায় না। বিভিন্ন কিছু আছে যেগুলা শেপ বা বিভিন্ন এলিমেন্ট গুলা, টেক্সট গুলা, সেগুলা নেওয়া যায়। আচ্ছা আচ্ছা। এই যেখানে আপনি দেখেন আমার কাছ থেকে একটা দেখতে পারেন ফাইলে আমি কিভাবে এটা রিসেন্টলি যেটা অ্যাপ্রুভ করছে। আহ, তো এটা দেখেন আমি লোগোর জন্য একটা অ্যারেঞ্জ করছি। হ্যাঁ, ইভেন আপনি এখানে হেডিং এর জন্য একটা করছি। এটা আসলে এক একজন এক এক ভাবে করে, আমি এক এক সময় এক এক ভাবে করি। যেমন এটা হেডিং এর জন্য এটা রাখছি, শপ নেওয়ার জন্য এটা রাখছি, তারপর টেক্সট এর জন্য এইটুক রাখছি, আবার কন্টাক্টের জন্য এটা রাখছি, আবার শেপের জন্য এটা রাখছি, রিপ্লেস ইমেজ, ব্যাকগ্রাউন্ডের জন্য এটা রাখছি। মানে এটা আসলে এক এক সময়, আমি যে বলবো যে এইভাবে আমি সবসময় করি তাও না, কিন্তু এইভাবে আমি আলাদা আলাদা ভাবে এইভাবে আর কি সাজাই। জি। আচ্ছা, এটা ইনশাল্লাহ কালকে, কালকে যদি ক্লাস নেই, এটা কালকের ক্লাসে আমরা আলোচনা করি। কালকের ক্লাসে তো তেমন আসলে মেইন যে আমার এই কোর্সের মেইন যে ছিল এটা সেকেন্ড এবং থার্ড এটা। তো কালকে আমি এগুলা নিয়ে কিছু টুকটাক আলোচনা করব এবং কি আপনাদের কিছু ডিজাইন দেখার চেষ্টা করব এবং কি ডিজাইনের কিছু ভুল ধরে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। জি।
শ্যাডো বলতে কেমন শ্যাডো ইউজ করছি শিওর মনে নাই তো। এগুলো শ্যাডো তো আসলে ড্রপ শ্যাডো ইউজ করি সাধারণত। না, এগুলা ফটোশপে করি। সাপোজ মনে করেন যে আমি, আচ্ছা, এটা আসলে স্পেসিফিক ভাবে বলা যায় না যে আসলে আমি কতটুকু নিই, এক এক ডিজাইনে এক এক সময়। দেখতে পাচ্ছেন তো না? ব্ল্যান্ডিং থেকে জাস্ট আমি ড্রপ শেডে যাই, ড্রপ শেডে যাওয়ার পরে জাস্ট এখান থেকে হয়তো আমি 30 ইউজ করতে পারি, এক এক সময় এক এক রকম ইউজ করি। এটা সাইজটা একটু বাড়াই দিই, 35 দিতে পারি। এটা এই যেভাবেই করি, এটা তো খুব সহজ। তো আমি বেশি কিছু করি না আর কি। তারপরে এখান থেকে আমি এখান থেকে পার্ট একটু আমি করতে পারি, বা হ্যাঁ কি বললেন? হ্যাঁ, আচ্ছা একটু দেখতে পারি। হ্যাঁ, এক একটা এটা হলো পপিন্স রেগুলার, এটা হলো 75, এবং কি এটা ইউজ করছি, হ্যাঁ এটাও তো সেমই। হ্যাঁ, গ্যাপ সমানই, 75 হলো গ্যাপ। কিন্তু এখানে আমি একটু রেগুলার ইউজ করছি, এখানে আমি এক্সট্রা বোল্ড ইউজ করছি, এটা জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ করার জন্য, জাস্ট ইউজারের যে পড়ার জন্য সুবিধা যেন হয়, এটার চেয়ে যেন এটা সবচেয়ে বেশি মানে ফোকাস করে, যার কারণে আমি কন্ট্রাস্টটাকে একটু বাড়াইছি ওইভাবে আর কি। কন্ট্রাস্ট বিভিন্নভাবে হইতে পারে, বললামই তো, কালার বা লাইট বা বোল্ড বিভিন্নভাবে হইতে পারে। এখানে পুরা ডিজাইনটার যে বিষয়টা আমি ক্যাচ করছি, প্রথমত সর্বপ্রথম এটা দেখবে, সেকেন্ডলি দেখবে এটা, এবং কি থার্ড দেখবে এটা, এরকম ভাবে সাজাইছি। অথবা যদি কেউ দেখে যে না এটাই প্রথমে দেখলো এটা পরে দেখলো, এরকম 1 2 3 ভাবে সিস্টেম ভাবে আর কি আমি সাজাইছি। আর এখানে যদি আপনি দেখেন যে এখানে আমি তিনটা ভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করছি, হয়তো কেউ এটাকে প্রথমত দেখবে, হয়তো দ্বিতীয়ত এটা দেখবে, হয়তো তৃতীয়ত এটা দেখবে, এরকম ভাবে। আমি চাইলে তো এটার কালারটা অনেক হাইলাইট করে দিতে পারতাম না? এটার কালারটা আমি চাইলে তো এরকম ব্ল্যাক ইউজ করতে পারতাম। ব্ল্যাক ইউজ করলে তাহলে এটার সাথে আমার এটা মিক্সিং হয়ে যাইতো। এই কালারের সাথে এই কালার মিক্সিং যখন হইতো তখন আমার ডিজাইনটা কোনটা আগে দেখতো, এটাই দেখবো না এটাই দেখবো না এটাই দেখবো, কোনোটাই মানে তার জন্য খুব কঠিন হয়ে যাইতো। যার কারণে এইটার কালারটা কিন্তু আমি একদম ডিপ কালার, মানে অনেক একদম সফট কালার ইউজ করছি, যাতে এই দুইটাকে খুবই ইম্পর্টেন্ট বোঝাইছি, এটাকে আমি তেমন একটা ইম্পর্টেন্ট বোঝাইনি। এটা কালার দিয়ে আমি এটাকে ইম্পর্টেন্ট কমাই দিছি। ওকে, জি বলেন। অবশ্যই। আচ্ছা। হুম আমি তো বলছি যে প্রিন্ট ডিজাইনের জন্য আমি সর্বোচ্চ 6 ফিট ইউজ করতে পারেন, কিন্তু ফ্লায়ারের ক্ষেত্রে যেহেতু এটা একটু বড় সাইজ, আসলে 6 ফিট এটা সাধারণত বিজনেস কার্ডে ইউজ করে, যেহেতু ছোট ডিজাইন। তো ফ্লায়ারের জন্য সাধারণত আপনি 10 থেকে 12 পর্যন্ত ইউজ করতে পারেন। হুম অবশ্যই ইউজ করা যায়, আমিও মাঝে মাঝে ইউজ করি, নয় ইউজ করি, এটা আসলে ডিজাইনের কন্টেন্টের উপর ডিপেন্ড করে।
হ্যাঁ 12 ইউজ করতে পারেন। ও হেডলাইন আপনার এটা আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করবো, আসলে আপনার ডিজাইন যদি দেখা গেছে যে আপনার ইমেজটাকে বেশি ফোকাস করতে চান, হেডিংটাকে আপনি কম ফোকাস করতে চান, তাহলে এক বিষয়। অথবা আপনি যদি চান যে না আমি হেডিংকে ইম্পর্টেন্ট করবো, আসলে আমি যেটা বললাম যে আপনার হেডিং যদি আপনি 20ও ইউজ করেন, ধরেন যে 20 ফন্ট ইউজ করলেন, তাহলে সেটাকে আপনার যদি প্যারাগ্রাফ আবার যদি আপনি 15 ইউজ করেন তাহলে কিন্তু মিক্সিং হয়ে যাবে। তো অবশ্যই ওই চিন্তা করে ডিজাইন করতে হবে যে আমি যেহেতু হুম হ্যাঁ এটা আপনি ওইভাবে মেজারমেন্ট করতে পারবেন না যে আমি এখানে 40 ইউজ করব বা 38 ইউজ করব, কারণ আপনার শেপের উপর ডিপেন্ড করবে। সাপোজ মনে করেন যে আমি এই শেপটা তৈরি করছি, আমি যদি চাই যে এখানে আমার ইচ্ছা, আমি সবসময় বলি চাই চাই যে আমি এখানে 200 ফন্ট ইউজ করব, যে আমি সোশ্যাল মিডিয়াতে 200 ফন্ট ইউজ তাই কি এখানে ইউজ করতে পারবো? পারবো না, কারণ আমার এই লেআউটের সাথে আমার এতটুক জায়গা নাই। তো এখানে যেহেতু আমি 90 ফন্ট ইউজ করছি, যার কারণে আমি এগুলাতে ইউজ করার চেষ্টা করছি। এটাতে 34 ইউজ করছি, এটাতে ইউজ করছি 28, এবং কি লার্ন মোর এটাতেও 28 ইউজ করছি, মানে 28 ইউজ করছি। এটা সাব হেডিং টাইটেল হিসেবে এটা 34 ইউজ করছি, এইগুলাও 26, এটাও 40। হুম হুম হ্যাঁ হ্যাঁ পড়া যাবে কিন্তু 8 না দিয়ে আপনি 9 দিয়ে চেষ্টা করতে পারেন, 9 দিলে সবচেয়ে ভালো হয়, 9 10 এটা পারফেক্ট আমার কাছে মনে হয় ব্রোশিওর ডিজাইন। যেমন এই ডিজাইনগুলো যদি দেখেন, এই ডিজাইনগুলো অবশ্যই এটা 8 থেকে 9 ফিট ইউজ করছে। হ্যাঁ এটা হয়তো 11 ইউজ করছে, এটা হয়তো 12 এই টাইপের। হ্যাঁ এগুলো আসলে প্যারাগ্রাফের জন্য আপনি 9 10 11 12 এগুলো ইউজ করলে ভালো হয়। হুম হুম না এটা মাইক্রোসফট ইউজ, মানে এটা মাইক্রো কি বলে, মাইক্রোস্টক আসলে মার্কেট এটা নিয়ে কোনো ঝামেলা করে না আমি যতটুকু জানি, এবং কি আমিও মাঝে মাঝে দিই। যেমন এখানে ধরেন যে এটা কপি করে আমি যদি এখানে স্মার্ট অবজেক্ট হিসেবে দিতে পারি, সমস্যা নেই, স্মার্ট অবজেক্ট দিলে সমস্যা হয় না। অথবা আমি বেশিরভাগ যেটা করি এখান থেকে আমি শেপ শেপ লেয়ারই নিয়ে নেওয়ার চেষ্টা করি সবচেয়ে বেশি, শেপ নিলে আর কি সুবিধা বেশি হয়। তারপর আপনি নিতে পারেন স্মার্ট অবজেক্ট নিতে পারেন, সমস্যা নাই, এটা নিয়ে সমস্যা হবে না। হ্যাঁ ওটা তো শেপের জন্য ইউজার খুব সহজেই কালার চেঞ্জ করতে পারলো বা মডিফাই করতে পারলো, ওটা তো মডিফাই করতে পারবে না। হ্যাঁ মডিফাই করতে পারবে না এরকম। আচ্ছা হ্যাঁ বলেন। হুম হুম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো আপনি কি অবশ্যই এক্সপোর্ট থেকে করতে হবে, যেমন এই ফাইলটা যদি আপনি ফটোশপে মক আপ করতে চান তাহলে এই ফাইলটা জাস্ট ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট আপনি কখনোই সেভ ফর ওয়েবে যাবেন না, সেভ ফর ওয়েবে গেলে আপনার রেজুলেশনটা কমে যাবে। তখন আপনি এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে আর্টবোর্ড ইউজ করলেন, এক্সপোর্ট করে দিলেন, এখান থেকে আপনি 300 ইউজ করবেন। হ্যাঁ এখানে 300 এবং কি এখানে ম্যাক্সিমাম হাই ইউজ করবেন, ওকে। এটা ইউজ করলে আপনি ভালো রেজুলেশনে পাবেন। বুঝি নাই। আর্টবোর্ড দিলে আর্টবোর্ডের যে বাইরে এই জিনিসগুলো আছে সেটা যাবে না, বাইরে তো অনেক কিছু থাকতে পারে তাই না, এই যে বাইরে শেপ আছে, বাইরে টেক্সট আছে। হ্যাঁ ওখানে অবশ্যই আপনি যদি 8 জিবিতে ডিজাইন করেন তাহলে 8 জিবি নিয়ে নেবেন, আর যদি সেম, এখানে তো 8 জিবি নেওয়াই এনাফ, 8 জিবি নিতে হবে, কারণ মকআপের জন্য তো এটা স্ক্রিনের জন্য থাকবে, এটা অবশ্যই 8 জিবি নিতে হবে। হ্যাঁ
আচ্ছা, ডিজাইন ইনশাআল্লাহ কালকে কয়েকজনের ডিজাইন দেখবো, ছোটখাটো ভুল ধরে। হুম হুম হুম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, হ্যাঁ। আর যেগুলো নিয়ে প্রিন্সিপাল নিয়ে আলোচনা করলাম, সবাই এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, এবং কি ডিজাইন যখন দেখবেন, ডিজাইন দেখার সময় অবশ্যই চিন্তা করবেন যে আসলে প্রিন্সিপাল ব্যবহার করছে কিনা এই ডিজাইনে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। ভালো থাকবেন, হ্যাঁ, সবাই। ওকে ওকে, আসসালামু আলাইকুম।